সুনীলের সঙ্গে তুলনা করতে গেলে করা যেতে পারে, কিন্তু সুনীলের সঙ্গে পার্থক্য আছে, সে জায়গাটা আমরা বলছি যে প্রথম হলো যে সুনীল সহজ করে লিখতে জানেন, একটা টান টান গল্প বলতে জানেন। এটা সুনীলের একটা শক্তি। সুনীলের যারা তোমরা প্রথম আলো পড়েছো, অথবা ওই কি বলে পূর্ব পশ্চিম, এমনকি আহ আরেকটা উপন্যাসের কথা মনে পড়ে, সেটা হলো আহ আহ, সুনীল, কি যেন সুনীল দুঃখ না কিছু কি যেন, সোনালী দুঃখ। হ্যাঁ, অসাধারণ করে। আর সুনীলের অনেকগুলো গল্প আমার পড়া, প্রায় ছখানে গল্প পড়েছি, অনেক চমৎকার। সুনীল সেক্ষেত্রে মানে আসলে আমার কাছে কিন্তু ভালোই মনে হয়, শক্তিমান লেখক মনে হয় সুনীলকে। তো সুনীলের সমালোচনা করেছে অনেকে, সমালোচনাটা এরকম যে সুনীল নাকি, সুনীলের সাহিত্যিক বিশ্লেষণের ধার আছে এটা অনেকে বলছেন, কিন্তু জীবন এবং জগৎকে জানার যে অনুসন্ধিৎসা, যেটা থাকলে একজন লেখক ধরো কালজয়ী হয়ে ওঠেন, বা সমকালীন বাস্তবতা ছাড়িয়ে আহ, অনেক ভিশনারি, অনেক অনেক দূর পৌঁছাতে পারেন ভবিষ্যতে, সেইটার নাকি অভাব সুনীলের ভিতরে, এই সবাই বলে। এই ক্ষেত্রে এটা হতে পারে যে সুনীল গল্পটা বলে দেন, গল্পটা আমাদের ভালো লাগে, এটা কিন্তু সত্য। যে আমরা যে পূর্ব পশ্চিম যে গল্প পেয়েছি, বা প্রথম আলোতে যে গল্পটা পেয়েছি, বিশেষ করে তোমার প্রথম আলোতে যে ওই নবীনচন্দ্র, যাকে যাকে আমরা জানি ইয়ে হিসেবে, প্রথম আলোতে নবীনচন্দ্র কিন্তু ওই যে ইয়ার লেখক, তোমার কালীপ্রসন্ন সিংহ, তিনি মূলত নবীন মাধব, উনি হচ্ছেন মেইন চরিত্র আর কি, প্রধান চরিত্র। আর তার সঙ্গে ওই কালের বহু শিল্পী, বিদ্যাসাগর থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত বহু বহুজনকে তিনি নিয়ে আসছেন ওই অনুষ্ঠানের মধ্যে, প্রথম আলোর অনুষ্ঠানের মধ্যে। এটা তো একটা, মানে এই কাহিনীটা তো আমাদের টানবেই, মানে বিষয়টা হলো যে এটা হলো বাংলা সাহিত্যের, বাংলা সাহিত্য থেকে তৈরি হলো সেই মহলটা কেমন ছিল, এবং সেই যারা বাংলা সাহিত্যের নির্মাতা ছিলেন, সেই নির্মাতাদের অন্দরমহল কেমন ছিল, এটা সুনীল স্থাপন করেছে প্রথম আলোতে। হ্যাঁ, আর তার অন্যান্য উপন্যাসে যেখানে প্রেম আছে, যেখানে হয়তো তোমার আহ, জীবনের গল্প আছে, সেই উপন্যাসগুলোতে আমার কাছে মনে হয়েছে বা তার আত্মজীবনীও আছে, আত্মকথাটার নাম ভুলে গেলাম এই মুহূর্তে। তো এইগুলোর মধ্যে কিন্তু সুনীলের কোথাও কোথাও এক্সপেরিমেন্ট আছে, মানে আত্মকথা সুনীল এক্সপেরিমেন্ট করেছেন, আর নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো এই আত্মকথা সুনীল যে এক্সপেরিমেন্ট করেছেন, এতে কিন্তু বোঝা যায় যে এক্সপেরিমেন্টেশন প্রত্যেকটা শিল্পীর মধ্যে থাকে, কিছু না কিছু, কম আর বেশি, কেউ কম করেন কেউ বেশি করে। তো সুনীলের মধ্যে সেটা স্বল্প পরিমাণেই ছিল, বেশি ছিল না। তো আমি যেটা আগে বললাম যে সুনীল জীবনের গল্পটা বলতে জানতেন। হ্যাঁ, এবং খুব উপভোগ্য করে বলতে জানেন। একটা অসুবিধা হলো যে সুনীল সাহিত্য পড়ার পরে মনে হয় যে ওইখানে শেষ হয়ে গেল, মানে হচ্ছে যে যে সময়টা হচ্ছে যে, বা সাহিত্যটা এরকম এক প্রথম আলো ছাড়া অন্যগুলো যেগুলো পড়েছি আমি, তাতে মনে হচ্ছে যে এই আহ, মুহূর্তে টাচ করে, কিন্তু কালজয়ী হয় না। কালজয়ী অনুভব, অথবা তার জন্য যে বিশালত্ব, বা যে যেটাকে বলে মানব জীবনের গভীর গভীর দর্শনের ভিতরে প্রবেশ করা, হ্যাঁ, এটা সুনীল কোনদিন করতে চান না। এটা কেন করতে চান না, সেটা লেখকের সীমাবদ্ধতা হতে থাকতে পারে, বা সুনীল হয়তো ভাবেনি না। তবে সুনীলের কিছু সাক্ষাৎকার আমি শুনেছি কিন্তু। হ্যাঁ, তোমার ইউটিউবেও আছে, তোমরা দেখে নিতে পারো। বিশেষ করে বেলাল চৌধুরীর সঙ্গে, কবি বেলাল চৌধুরীর সঙ্গে সুনীল সাক্ষাৎকার আছে। তারপরে তোমার পশ্চিমবঙ্গ থেকে আরো কেউ কেউ সুনীলকে নিয়ে সাক্ষাৎকার গ্রহণ করেছেন। তো সেইখানে কিন্তু সুনীলকে দেখবে যে খুব অকপট। সুনীলের যে জিনিসটা আমার ভালো লাগে সুনীল গঙ্গোপাধ্যায়, সেটা হচ্ছে খুব অকপট, এই শ্যামলের মতো। এখানে তার মিল আছে। এবং সুনীল রেখে ঢেকে কোনো কিছু বলেন না। হ্যাঁ, এই মানে মিথ্যা কথা বলা বা ভড়ং করা, এটা আমি সুনীলের মধ্যে দেখি নাই। মানে তার কথা বা তার এক্সপ্রেশন, একটা মানুষকে তো চেনা যায়, বোঝা যায়, মুখ মুখ চোখ দেখেও বোঝা যায়, বা তার কথার সুর দেখেও বোঝা যায়, যে এই সুরে বোঝা যায় যে মানুষটা কেমন। হ্যাঁ, আমার কাছে তো সুনীলের প্রতি মুগ্ধতা আছে, যে যেটাই হোক না কেন। যে মানে যিনি আমার কাছে যেটা মনে হয় যে গল্পটা যিনি বলতে জানেন, হ্যাঁ, তিনি সেরা শিল্পী। গল্পটা কিভাবে বলবেন, লেখক নানা রকমের পথ পদ্ধতি অবলম্বন করতেই পারেন, সেটা অন্য ব্যাপার। সেটাতে আমি যাচ্ছি না, সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্টেশনে একজন একভাবে
এক এক রকম এক তত্ত্ব, এক দর্শন, এক এক গদ্য শৈলী এক এক রকম ভাবে বলে থাকেন। আসলে মোট কথা হচ্ছে গল্পটাই গল্প, সুনীল সেখানে সার্থক। আর এই যে অনুসন্ধিৎসার কথা বলা হয়, যে সুনীল প্রতিভা, প্রতিভা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে, প্রতিভা নাই, অনুসন্ধিৎসা নাই, এটা আমাদের সত্য মনে হয় না। তো জীবনকে যদি তিনি নাই দেখবেন, ভালো নাই দেখতে পারলেন, তা ভালো করে বলতে পারলেন কেমন করে? সরল করে বলাও একটা কিন্তু আহ গভীর আর্ট, সবাই বলতে পারে না সরল করে। হাসান নাইম। জি স্যার। হ্যাঁ। কিন্তু স্যার, কিন্তু স্যার হুমায়ুন আহমেদ তো অনেক লিখেছেন এবং পাঠকপ্রিয়তা অর্জন করেছেন। এখন ভালোভাবে বলতে পারলেই কি আসলে সাহিত্যের মানে ওই জায়গাটা স্পর্শ করা যায় হ্যাঁ, যেটা আমাদের বড় লেখকরা করে গেছেন? আচ্ছা মুবাশশির তুমি বলছো যে মানে আমি ওই যে মুবাশশিরের প্রশ্নটা দিক থেকে তোমার এটা হারাইতেছে কথাটা। আচ্ছা মুবাশশিরের প্রশ্নটার উত্তর পরে দিচ্ছি, তুমি বলো দেখি আরেকবার কথাটা কি স্যার বললে। মানে হুমায়ুন আহমেদ তো অনেক চমৎকার ভাবে বলেছেন ওনার গল্পগুলো, এবং হ্যাঁ, সেগুলো পাঠকপ্রিয়তাও অর্জন করেছে। হ্যাঁ, হ্যাঁ। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ভালোভাবে বলতে পারলেই কি সাহিত্যের ওই জায়গাটা স্পর্শ করা যায় যেটা বড় লেখকরা করে গেছেন? যে বোধের কথা আমরা বলি, মানে সেটা উম, কি তাহলে? হ্যাঁ, আমার কাছে মনে হয় না, এখানে একটা বিষয় হলো যে কি সরল করে বলা, বললে আবার যেন সরলীকরণ না করে ফেলি, তরলীকরণ না করে ফেলি, এটা আমি বারবার এই সাবধান করি। হ্যাঁ, সরল মানে তরল নয়। এখন হুমায়ুন আহমেদের কিন্তু সব লেখা কিন্তু কিন্তু সরল হলেও কিন্তু সব মানে অনেক লেখাই তরল। হুমায়ুন সম্পর্কে একটা অবজারভেশন আছে আমার। হ্যাঁ, হুমায়ুনকে স্যার আমি পছন্দ করি, হুমায়ুন আহমেদকে পছন্দ করি, কিন্তু তার যে বাণিজ্যিক জায়গাটা অথবা কিছু জায়গা ছাড় দেওয়া, এই জায়গাটা থেকে আমি মেনে নিতে পারিনি কখনো। বা একই গল্পকে নিয়ে নিয়ে বিভিন্ন উপন্যাসের মধ্যে বলা। হ্যাঁ, তারপর হচ্ছে যে নিরন্তর লিখা, নিরন্তর লিখে পয়সা উপার্জন করা, আসলে এটাই হচ্ছে যে লেখকের জন্য বড় একটা সমস্যা আর কি। হ্যাঁ, এটা আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা হুমায়ুনকে আমাদের কাছে অনেকখানি, যারা বৌদ্ধ পাঠক তাদের কাছে কিন্তু অনেকখানি ইয়ে করে তুলেছে, সমস্যাজনক করে তুলেছে। তবে তার কিন্তু হুম, হুম। বর্তমান কি এই বাণিজ্যিকীকরণের বাইরে আসলে কোনোভাবে লেখা সম্ভব? যে লেখকই প্রকাশ বই লিখুন, তো এর মধ্যেই পড়ে যান শেষমেশ। না, বাণিজ্য মানে যে খারাপ এই জিনিসটা এবার আমরা কেন বলছি, এটা কিন্তু মানে আমরা ভুল বুঝি। হ্যাঁ, আমি বলতে চাই যে জীবনের ধর্ম যদি তোমার বোঝা জানা থাকে, তাহলে বাণিজ্যকে তুমি অতিক্রম করতে পারবে না। তাহলে কোন বাণিজ্য? কথা হলো এটা। হ্যাঁ, কথা হচ্ছে তুমি কতটুকু লাভ করবে, কতটুকু সৎ থাকবে। আহ, কিংবা এই যে প্রকাশনা সংস্থা, প্রকাশনাগুলোর যে বাংলাদেশে যে অবস্থা, এগুলো আসলে আসলে এগুলো তো অনেক কথা বলার বিষয়, এগুলো কিন্তু খোলামেলা আলোচনার বিষয় আর কি। আমাদের কালকে কোনো শিখতে পারবো না, যাই হোক, অসুবিধা নাই। তো মানে এই আমি নিশ্চয়ই অল্প কথা বুঝতে পেরেছি, মানে এত এত কথা বলার দরকার নেই, এত কথা বলবো না। যে বাণিজ্য মানে খারাপ নয়, বাণিজ্যটা কেমনে হচ্ছে, তোমার কাছে তো পণ্য বিপণন তো করতে হবে, তুমি খাবে কি করে? তুমি ধরো তুমি একটা দেশে থাকো, তার আর এক প্রান্তে তৈরি হয় আর একটা শস্য বা মশলা, তো সেখান থেকে তোমার কাছে আসতে হবে, তো আসতে হলে পরিবহন লাগবে, পরিবহন তো একটা বাণিজ্য। তো এসে তোমার কাছে কোনো একটা জায়গায় তোমাকে সরবরাহ করতে হবে সেই পণ্যটা, সেটা একটা দোকান। তো এটাকে তো আমি খারাপ বলতে পারি না। তো বইয়ের জন্য দোকান লাগবে, বইয়ের জন্য ছাপাখানা লাগবে, জায়গা লাগবে, প্রতিষ্ঠান লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে। তো ব্যবসা তো লাগবে, কিন্তু ব্যবসাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। হয় সরকারিকরণ করতে হবে, অথবা সরকারি পাবলিক প্রাইভেট মিলে এমনভাবে চলবে নিয়ম কানুন রুলস অনুযায়ী, বা মানুষ ব্যক্তিগতভাবে সৎ হতে হবে। ব্যক্তি মানুষ সৎ হওয়া ছাড়া তোমার ব্যবসা প্রতিষ্ঠানও অসৎ হয়ে যাবে। হ্যাঁ, এটা একই রকম ব্যাপার। তো আমার মনে হয় যে আমার প্রশ্নটার উত্তর আমি দিতে পেরেছি। জি জি স্যার। স্যার। হ্যাঁ, এটাই। তো আহ, নাইম যেটা বলছিলা সেটা আমাকে বলো। যেমন এই যে বইমেলাকে ঘিরে আমি সেদিন বলছিলাম তোমাদের, কিনা আমি জানি না, বইমেলাকে ঘিরে যে বাণিজ্যটা হয়, আমাদের দেশের মতো বইয়ের কেনা বেচার ব্যবসা কিন্তু বিদেশে কোথাও নাই, মানে উন্নত দেশে। মানে যারা অন্ত মানে ভাবে যে আসলে বই কিভাবে পৌঁছে দেয়, তাদের সেটা আর্ট আছে, আলাদা আর্ট জানা আছে। যে বইমেলা হয়, সেখানে হলো যে প্রকাশকরা বসে থাকেন, লেখকরা আসেন, চুক্তি করেন যে কি বই প্রকাশিত হবে, কি বই লিখছেন, বা যদি প্রকাশকরা হন, জ্ঞানী হন, অথবা পড়াশোনাওয়ালা হন। মানুষ প্রকাশক বেশিরভাগ মূর্খ। হ্যাঁ, মূর্খই, পড়াশোনা তো নাই, মূর্খই, মানে পড়াশোনা না থাকলে মানুষ জ্ঞানী হতে পারে, কিন্তু এদের না পড়াশোনা আছে, না না জ্ঞান আছে। তো এরা তোমার ওই বইয়ের বইকে
এরা তো প্রত্যেকটা প্রকাশনা সংস্থা বাংলাদেশে তোমার লাভ করে হচ্ছে, ধরো ক্যালেন্ডার ছাপালো হাজার হাজার, সেখান থেকে লাভ করে, গাইড বই ছাপায়, তারপর হচ্ছে যে মানে এগুলো ব্যবসা যে করার যে জায়গাগুলো আছে, টেক্সট বই ছাপায়, তো এগুলো করে ব্যবসাটা করে। তো ব্যবসা করে ঠিকই, কিন্তু ঘটনা হলো যখন তুমি তাকে বলবে যে আমার একটা সিরিয়াস বই আছে, এই বইটা বেশি বেচা বেচা নাও হতে পারে, কমন কমন বই কটা বিক্রি হবে, কিন্তু বই তো ছাপাতে হবে। তো বই যে ছাপাবে, তো এখন এটা যদি দায়িত্ব না নেয়, যে একজন প্রকাশক কি করে আমাদের দেশে, যে নামে মাত্র একটা দুটো বই ওরকম প্রকাশ করে বইমেলাতে যাতে মুখ পায়, মানে হচ্ছে বাংলা একাডেমির অর্জন করতে পারে, সহানুভূতি অর্জন করতে পারে, যে না এই প্রকাশক ভালো বই করেছে, হ্যাঁ, ওই বইটাতে লাভ হোক না হোক এটা চিন্তা না। তো তো এইটা ওরা ওই এভাবে করে। আবার প্রকাশকদের কাছে গেলেই তোমার বই করবে এমন কথা নেই, এটা ব্যবসা ব্যবসা খুলে বসছে আর কি। হ্যাঁ, আগে দেখে কন্টেন্ট যে এটা চলবে কিনা বাজারে, এটা বাংলাদেশের সব কি যেন বলে যে ধরো জাহাঙ্গীরনগরের পাঠ্য আছে, কিন্তু অন্য বিশ্ববিদ্যালয় নাই, অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় নাই, তখন আর বই তখন আর লেখা ছাপাবে না। এটা তো এরা তাই করে প্রকাশক। যাই হোক, আমরা এগুলো নিয়ে অনেক কথা হলো, এগুলো নিয়ে জি অনেক স্যার, প্রকাশকরা স্যার নতুন লেখকদের মুরগি বলে স্যার। এগুলো আছে, এগুলো এগুলো অনেক স্যার, বেশি। যাই হোক, মানে এই বছর কয়টা মুরগি ধরছস, হ্যাঁ, এরকম এইভাবে তারা কথা বলে স্যার, আমার নিজের সামনে এরকম ঘটছে। হুম। তো যাই হোক, আমরা আহ, ওই জায়গাতে আসি, ব্যাক করি। আমরা এগুলো নিয়ে অনেক কথা, এগুলো নিয়ে এমনি বৈঠক করা যাবে আলাদা, তোমরা সময় দিলে। আমি একটু সময় ক্লাসের সময় চলে যাই, দেখো অনেকে বসে থাকে। তো এগুলো হচ্ছে নিতান্তই ইয়ে জগতের বিষয়, মানে যেগুলো আসলে তর্কাতীত, তর্কের অধীন যেটাই বলি। তো আহ, ইয়া কি বলে, ইয়া নাইম কি প্রশ্নটা করেছিল যে ওইটা, ওই যে সুনীলের হুমায়ুন আহমেদের যেটা, সেটা কি প্রশ্নটার উত্তর? স্যার, স্যার সেটা প্রশ্নটা ছিল হচ্ছে, স্যার প্রশ্নের উত্তর তো স্যার আপনি দিয়েছেন, মানে হ্যাঁ, ওইটাই আর কি স্যার। আচ্ছা মানে আচ্ছা। গল্পটা ভালোভাবে বললেই কি হ্যাঁ, করা যায় কিনা গল্পটা সেটা। ভালোভাবে বললেই মানে যে গল্পের আর্টটা থাকা চাই, যে আসলে যেমন টলস্টয় সাহিত্য কিন্তু এই বিশ্বজোড়া সাহিত্যিক তিনি। হ্যাঁ, তিনি কিন্তু খুব মানে সরল করে লিখেছেন, জটিলতা কিছু নাই। আবার গ্যাটে, যিনি এত বড় লেখক জার্মানি, গ্যাটে টলস্টয় সম্পর্কে কি বলছেন জানো, যে টলস্টয় কোনো লেখকই না। এটা বোঝো তাহলে কি কি অসুবিধাটা। হ্যাঁ। তো তো এইগুলো তো আছেই। আবার টলস্টয় শেক্সপিয়ার কি মনে করতেন জানো, শেক্সপিয়ারকে বলতে বাজে লেখক। এবার বোঝো, এবার এবার তাহলে আমাকে বলো যে আমরা কোন সিদ্ধান্তে উপনীত হবে। ঝামেলা তো আছেই, মানে হলো যে আসলে কি, মানে যেমন অমিয় ভূষণের কাছে যদি এখন শ্যামলের সাহিত্য দেওয়া যায়, তো উনি বলবেন যে না এটা এত সরল, এই সেই তরল, হ্যাঁ, এগুলো বলবেন। আবার যদি শ্যামলের কাছে দেওয়া যায়, বলবে যে এত কঠিন সাহিত্য পড়ার দরকার কি, এই সাহিত্য এত কঠিনই হলো, তো আর লাভ কি হলো, এইসব মানে এইগুলো থাকবে, এই যন্ত্রণা, এই মতাদর্শ মতভেদ, হ্যাঁ, লেখা নিয়ে এটা মিটমাট নয়, এটা না থাকাই ভালো। থাক, দ্বন্দ্ব থাকতে পারে, দ্বন্দ্ব না থাকলে খুব পৃথিবী, আর বৈচিত্র্য থাকতে হবে না, কঠিন সরল সবই থাক, সমস্যা নেই। হ্যাঁ, কেবলমাত্র অসাধুতা না থাক, এটা চাই আমরা। তো অসাধু লেখক তো আর সিলেবাসে থাকবে না। আমাদের সিলেবাসে যারা আছে তারা মোটামুটি সবাই সাধু লেখক, আমরা সেটাই দাবি করি। হ্যাঁ, আরো যে কথা বললাম যে টলস্টয় কি জানো, ইয়ার কাছে, গ্যাটের কাছে টলস্টয় হচ্ছেন বাজে লেখক, আর টলস্টয়ের কাছে শেক্সপিয়ার হচ্ছেন বাজে লেখক। হ্যাঁ, তাহলে এখন এটা কি বলবো, মানে বাজে লেখক বলতে পারছেন যে ওটার অন্যটা পছন্দ হচ্ছে না, ওই ওই স্টাইলটা পছন্দ হচ্ছে না, হতে পারে, সবার কাছে সবকিছু পছন্দ হবে এমন কি কথা আছে, হ্যাঁ, এই হলো ঘটনা। হ্যাঁ, জি স্যার। তাই না? ধরো এই যে শ্যামলের যে চিত্রটা আমি দিয়েছি এখানে, এটা হচ্ছে শ্যামল একবার ওই একবার একটা অনুষ্ঠান হলো কলকাতায়, সেটা হলো যে কলকাতায় বাবু, এই যে 19 শতকের বাবু আছে না, এই বাবু সেজে যেতে হবে সস্ত্রীক অনুষ্ঠানে। হ্যাঁ, তো সেই ছবিটা আমি এখানে দিয়েছি, যে এই যে বাবু সেজে তোমার এই তার স্ত্রীর সঙ্গে ইয়েতে যাচ্ছেন, অনুষ্ঠানে যাচ্ছেন। তো এখন এটা দেখে ধরো যিনি বাবু কালচারের বিরোধী, তিনি বলবেন আহ, যে এই শ্যামল বাবু কালচারকে অস্বীকার করেন, অথচ বাবু সেজে যাচ্ছেন কোনো একটা ইয়াতে অনুষ্ঠানে, মানে হলো যে তো এটা এটা নিয়ে সমালোচনা হতে পারে, কিন্তু আমার কথা হলো যে না, ওটা তো একটা মানে নাটকের মতো একটা ব্যাপার, যে ওটা নিয়ে মজা করতেছে সবাই। হ্যাঁ, তো সে মজা সামিল হয়েছেন শ্যামল, তো শ্যামল তাই করতেন বরাবরই, মজা করতেন জীবন নিয়ে তীব্র মজা করাই হলো তার অন্যতম লক্ষ্য ছিল। তো এইগুলো করেছেন শ্যামল। এবং শ্যামল সম্পর্কে জানা যায় যে কোনো এক বন্ধু ইয়াতে
কোনো কোনো যে কোনো মজলিসে, ভরা মজলিসে উপস্থিত হয়ে, যেখানে ধর টান টান উত্তেজনা থাকে বা গাম্ভীর্য থাকে, সেখানেও তিনি কোনো একটা ছুতো পেলে ধেই ধেই করে নাচা শুরু করতেন। এই হচ্ছেন শ্যামল। মানে হলো যে এই যে জীবনটাকে তিনি কিভাবে দেখতেন, এইটা আসলে তার ভেতরে একটা নিশ্চয়ই মানে জীবন, মানে জীবনটাকে তিনি আসলে, আমি বলবো যে একটা মক করতেন কখনো কখনো। মানে এটা যে একটা মক করার জিনিস, এটা যে একটা তামাশার জিনিস, এটাও কখনো কখনো হয়ে উঠতো তার কাছে। এটা হয়ে ওঠাটা হচ্ছে তার ভেতর থেকে হয়ে উঠতো যে 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 মুহূর্তে মুহূর্তে জীবনের তামাশার মধ্যে পড়ে যাওয়া, আমরা পড়ে যাই না, অসার হয়ে যাওয়া, জীবনটাকে মিনিংলেস, এটা কি কোনো দাম আছে নাকি, এই সেই করে হেসে উড়িয়ে দেওয়া, এটা কিন্তু হয় আমাদের ভেতরে। তো এই যে হওয়াটা, এটা এটা আমাদের ভেতরে প্রচ্ছন্ন। আর শ্যামল সেই প্রচ্ছন্নতা প্রকটভাবে প্রকাশ করেছে কখনো কখনো তার আচরণে। হ্যাঁ, তো এগুলো এগুলো তো থাকে একজন লোক সম্পর্ক, এবং এবং শ্যামল সেক্ষেত্রে শ্যামল অকপট, এটাও আমি বলবো। সুনীলের প্রসঙ্গ যখন তুলেছো, আমি দুজনকে পছন্দ করি দু জায়গা থেকে। যে সুনীল কিন্তু অনেক গম্ভীর, অথচ সুনীলের জীবনও কিন্তু অনেকখানি আমি বলবো যে অনেকখানি যাপন করেছেন তিনি অন্য, মানে নিজের মতো করে আর কি। তো সেদিন যে সাক্ষাৎকারটা শুনলাম সেটা হলো সুনীলের একটু পরিণত বয়সে, বেশ পরিণত বয়সের শেষের দিকে এসে প্রায়। তো তো তখন তিনি বলছেন যে না, আগের মতো তিনি আর উচ্ছন্ন জীবনযাপন করেন না। তো এই যে করেন না, এই রাশ টেনে ধরেছেন। হ্যাঁ, এবং তিনি বলছেন না, পিছন পিছনে তো কখনো তাকায়নি, কখনো মনে হয়নি যে জীবনে বয়স বেড়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো হঠাৎ করে যখন তার কোনো একটা সবাই ডাক হলো, তখন তার বয়স 75, তখন তার মনে হলো যে না, তাহলে তো বয়স হয়েছে। মানে এইগুলো, মানে বয়সটা ভুলে গেছেন আর কি, লিখতে লিখতে জীবন, মানে মানুষের সঙ্গে মিশতে মিশতে জীবন সম্পর্কে জানতে জানতে নিজের বয়সটাও কিন্তু ভুলে গেছেন। হ্যাঁ, 75 বছর বছর পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা আমরা নিজেরা জানি না, অথচ সুনীল কিন্তু সে সময় তরতাজা মানুষ। তো এইগুলো এগুলো জীবনেরই বোধ, আর কিছু না। হুম। তো আর কি বলবো। তো যাই হোক, এই 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 শ্যামল, তোমার শ্যামলের পরিচয় দিতে গেলে আসলে অনেক কিছু হয়ে যায়, শ্যামলই আমাদের কাছে বড় হয়ে ওঠে কেন জানি। আসলে লেখককে, ব্যক্তি লেখককে এত বড় করা উচিত না, তাতে ব্যক্তি পূজা হয়ে যায়। কিন্তু এটা সত্য যে শ্যামল, তোমার আমি আমি একদিন তোমাদের ক্লাসে বলেছিলাম যে শ্যামল এই কলকাতার সোসাইটি, আমার মনে হয় যে কলকাতা সোসাইটিকে শ্যামল যেভাবে বুঝেছেন, হ্যাঁ, সেভাবে আমি আর কারো লেখকের মধ্যে এত অকপট স্বীকারোক্তি বা আহ, তার মানে এটা পাইনি আমি কিন্তু কখনো। মানে আমি তোমাদেরকে একটা প্রবন্ধ থেকে, যেমন একটা প্রবন্ধ হলো এ ট্রিলজি কে লিখবেন, এটা শ্যামলের লেখা। শ্যামল গঙ্গোপাধ্যায়ের যে বিবিধ গদ্য আছে সেখান থেকে আমি তোমাদেরকে দু একটা জিনিস পড়ে শোনাই। যেমন এ ট্রিলজি কে লিখবেন, এটা হচ্ছে শ্যামলের একটা আহ, প্রবন্ধ। এবং আহ, একটা জিনিস যে শ্যামল তার উপন্যাসের মতো প্রবন্ধের মধ্যে কিন্তু সরস, একেবারে সরস, মানে কথা এমন ভাবে শুরু করবেন যে তোমাকে ভিতরে না নিয়ে পারবে না। এইটা শ্যামল লিখছেন যে দেখো, ভিতরে ভিতরে কিছু কিছু জায়গা থেকে আমি বলি আর কি, যে ঠাকুর বাড়ি, মল্লিক বাড়ি, দত্ত বাড়ি, সরকার বাড়ি, বেনে বাড়ি, এই কয়েকটা বাড়ির নাম তিনি বলছেন। মানে ঠাকুর বাড়ির মধ্যে রবীন্দ্রনাথের বাড়িও আছে কিন্তু, মল্লিক বাড়ি, দত্ত বাড়ি, সরকার বাড়ি, বেনে বাড়ি, 19 শতকের বড় বড় পরিবারের যা কিছু রমরমা, তিনি বলছেন তা হলো ইংরেজদের সঙ্গে খাতির করে এজেন্সি নিয়ে বেনিয়াগিরি নিয়ে পয়সা করার পরিণাম। এই যে এই হলো তার গদ্য। হ্যাঁ, তারপরে বলছেন এই পয়সা উদ্বৃত্ত হলে মিউজিয়াম, ওই উদ্বৃত্ত পয়সা দিয়ে নারী শিক্ষার আয়োজন, কলেজ স্থাপন কিংবা ফ্রি পড়াশোনার ব্যবস্থা করার কাজে ব্যয় হয়েছে। আবার কেউ কেউ বাইনাচেই সব ঢেলে দিয়েছেন, মানে বাইজিন আছে সব ঢেলে দিয়েছেন। দ্বারকানাথ কম্বল বিলোলেন, মল্লিকরা ছবি কিনলেন, হ্যাঁ, মেক্সিকোর কাকাতুয়া আনলেন, সাগর পাড়ের পাথর কিনলেন। এই যে কথাগুলো প্রত্যেকটার মধ্যে ব্যঙ্গ, সীমাহীন ব্যঙ্গ। মানে হচ্ছে যে টোটাল কলকাতার সমাজটা বা আমাদের বঙ্গ সমাজটা যেভাবে তৈরি হয়েছে, সে তৈরি হওয়ার তিনি যে গাঁথনিটা সেটা কিন্তু দেখে নিচ্ছেন। আমাদের ভিতটাই হচ্ছে নরবরে, মানে হলো সেখানে ইংরেজদের সঙ্গে বেনিয়া বৃত্তি, ব্যবসা বৃত্তি, আর যে তিনি বলেন যে সেই পয়সা উদ্বৃত্ত হলে মিউজিয়াম করেছি, নারী শিক্ষার আয়োজন করেছি, কলেজ স্থাপন করেছি ইত্যাদি, ফ্রি পড়াশোনার ব্যবস্থা করেছি। দেখো, শ্যামলের শ্যামলের কথার মধ্যে কিন্তু লুকিয়ে আছে যে আমাদের অর্থনীতির মধ্যে যে অসাধুতা থাকে, অসততা থাকে, এবং সে অসাধু বা অসৎ অর্থনীতি যে কখনো আমাদের সুখ দেয় না, বা আখেরে আমাদের কিছু হয় না, মানে ভালো কিছু আমরা অর্জন করতে পারি না। আমরা আমাদের কেন এত সংকট বঙ্গ সংস্কৃতির মধ্যে, এইখানে তিনি কিন্তু ঢুকিয়ে দিচ্ছেন এই কথাগুলো, যে এই জিনিসগুলো ঘটেছে এখানে। হ্যাঁ, আরো অনেক কথাবার্তা, মানে একটা প্রত্যেকটা বক্তব্যে চাচা চলা, প্রত্যেকটা লাইন 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 তিনি মানুষকে মানে আহত করে ছাড়েন একেবারে, কথা বলে বলে। আবার আহত করেন না সে অর্থে, মানে হাসান আর কি। মানে হাসিটা হলো খুব বাঁকাচোরা হাসি। হ্যাঁ। তো তারপরে তোমার আরো কিছু জিনিস আছে, যে তিনি একটা প্রবন্ধ লিখেছেন, আমি পড়ে শোনাই। সুদখোর বাঙালি, হ্যাঁ, অদ্ভুত একটা প্রবন্ধ, সুদখোর বাঙালি।
তারপরে লিখছেন কলকাতা, আমার কলকাতা, এটা খুব মজার প্রবন্ধ। তো আচ্ছা, সুৎখর বাঙালি থেকে কিছুটা শোনাই। যে সুৎখর বাঙালির মধ্যে শ্যামলের ইয়েটা ছিল যে বাঙালি সারা জীবন সুদ খেয়েছে, এবং এই সুদ খাওয়াটা তার হচ্ছে সে আজকে শুরু হয়নি, সেই মানে 1756 সালে মুঘল জয় মধ্য দিয়ে তারপরে ধীরে ধীরে এটা আস্তে আস্তে আসার থেকে শুরু করে একদম এই পর্যন্ত কলকাতার সেই ইংরেজরা 1757 সালের ইংরেজরা আসার পরে আরো বেড়ে গেল এটা। এবং এইখানে আমরা তো দোষ দেই অনেকের, যেমন ওয়ারেন হেস্টিংস। তো ওয়ারেন হেস্টিংস তাকে আমরা বলি যে এই খারাপ ইংরেজদের মধ্যে একটু ভালো। হ্যাঁ, তো এই চরিত্রটা কিন্তু ওই যে ইয়াতে সুনীলের কিন্তু ইয়াতে আছে, প্রথম আলোতে আছে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস কথা তিনি বলছেন যে ওয়ারেন হেস্টিংস দুঃখ করে বলেছিলেন যে বাঙালি বড় লোকেরা কোম্পানির কাগজ না কিনে সব টাকা জমিদারিতে কিনতে ঢালছেন। অবাঙালি ব্যবসায়ীর চরিত্র রবীন্দ্রনাথ তার বোম্বাই শহর প্রবন্ধে পরিষ্কার করে বলেছেন। এটা তারই কথা। মানে রবীন্দ্রনাথ কিন্তু বোম্বাই শহর প্রবন্ধে এটা কিন্তু ইঙ্গিত করেছিলেন, এবং সেটার ইঙ্গিত টেনে শ্যামলও কিন্তু বলছেন যে ওয়ারেন হেস্টিংস এর কথা, যে বাঙালি বড় লোকেরা কি করতো, কোম্পানির কাগজ না কিনে, অর্থাৎ কোম্পানির কাগজ কিনলে কিন্তু শেয়ার ব্যবসা, শেয়ার ব্যবসা করলে কি হয় দেখো, শ্যামলের চিন্তা কত গভীর, যে শেয়ার ব্যবসা করলে কি হয়, দেশের লাভ হয়। দেশের লাভ হলে মানে কোম্পানির টাকা এখন যেটাই হোক, মানে কোম্পানির টাকা কিছু লাভ হয়তো ইংল্যান্ডে চলে যাবে, কিন্তু তার যে টাকাটা ব্যবসায় খাটালে অথবা শেয়ার বাজারে খাটালে দেশের লাভ হয়। আর যদি সেটা দিয়ে কি করে, বাঙালিরা কি করছে, জমিদারি কিনছেন। জমিদারি কিনলে যে ঘটনাটা ঘটবে যেটা হচ্ছে যে ভূমিহীন মানুষের সংখ্যা বেড়ে যাবে, আর হচ্ছে জমিদারি মানে জমিদারিটা এক্সপানশন হবে অতিরিক্ত পরিমাণে, আর মানে ল্যান্ডলর্ড হয়ে যাবে এক একজন, মানে ব্যবসায়ীরা ল্যান্ডলর্ড। ফলে জমির দখল, কৃষি ফসল এগুলো কিন্তু মার খাবে ইত্যাদি। এই যে জিনিসগুলো শ্যামল বুঝতেন না, কি বুঝতেন না, আমার কাছে তো মনে হয় যে এরকম বুঝবান লোকই নেই, মানে এত সরল করে কথা বলা। এবং তিনি বলছেন যে এই কোম্পানিতে যারা চাকরি করতো, ইংরেজ কোম্পানিতে, দেখো তিনি একটা কথা বলছেন যে এই যারা ইংরেজ কোম্পানিতে চাকরি করতো এদের চরিত্র সম্পর্কে তিনি বলছেন যে এরা ছিল কোম্পানির চর, স্রেফ গুপ্তচর। এরা এরা দেশে ব্যবসা করে কোম্পানির হাতে কিভাবে চলে যেতে পারে টাকা, সেটা ছিল উত্তম পরামর্শদাতা। এবং সে কারণে তারা কি হতো, টাকার জোগাড় করে সুদে দিত এবং সুদের ব্যবসা করতো। এবং এই সুদের ব্যবসা করে যেটা হয়েছে যে বেনিয়ান হয়ে এরা স্বল্প বেতনের বাঙালি কর্মচারীদের কাছে সুদে টাকা খাটাতো। দেখো, এরা কোম্পানির কাছে টাকা নিয়ে ওই টাকাটা সুদ হিসেবে কোম্পানির কর্মচারীদের কাছে দিত, এবং সেই টাকা দিয়ে উপর সুদ নিয়ে তারা চলে। এখন যেমন দাদন ব্যবসাটা চলে গ্রামের মধ্যে, দেখো এই জিনিসটা ওইখান থেকে চলে আসছে, ওইখানেই ওইটার নিদর্শনটা রয়ে গেছে। মানে উনি বলতে যাচ্ছেন শ্যামল যে এই বাঙালি হলো সুদখোর, এই ওটা আগে থেকে শিখেছে এরা, এবং সেই ব্যবসাটা আজও বন্ধ হয়নি। এবং হয়নি বলে ওই যে কোম্পানির যে তারা শেয়ার না কিনে তারা সুদের টাকা খাটাবে, সুদের ইন্টারেস্ট বেশি। হ্যাঁ, আর কোম্পানির কাগজ কিনলে তো লাভ আছে, কিন্তু আর ইন্টারেস্ট ওখানে সুদ নাই। তো যাই হোক, এই যে জিনিসগুলো এগুলো শ্যামলের কিন্তু দৃষ্টিভঙ্গির একটা বিষয়। আমি পড়তে আজকে পড়ছিলাম তোমাদের দেখছিলাম, তখন আমার মনে হলো যে কথাগুলো তোমাদের পড়ে শোনানো দরকার, যে শ্যামল আসলে সমাজ সম্পর্কে কি ভাবতেন। এই সমাজ ভাবনাটা শ্যামলের খুব গভীর। আমি তো অভিভূত আসলে শ্যামল পড়ে, যে শ্যামল কিভাবে অকপটে আমাদের তৈরি হওয়ার ইতিহাসটা এবং আমাদের যে বাঙালির চরিত্রটা কিভাবে তিনি তুলে ধরছেন। এই যে বললে হয় না যে বাঙালি খুব ভালো জাতি, এই সেই, হ্যাঁ, এই আমরা এগুলো বলে থাকি। হ্যাঁ, এগুলো বলে কোনো লাভ হবে না, এগুলো পেছনে যদি কোনো চর্চা না থাকে। হ্যাঁ, অনেকে এটাও বলেছেন যে শ্যামলের সাহিত্যে ওরকম করে সমাজটা নাই। হ্যাঁ, ঠিক আছে, কবিরের বিষয় আসার মধ্যে কোনো সমাজটা ওইভাবে নাই, কিন্তু ঘটনা হলো যে শ্যামল যে সমাজটার কথা এখানে তুলে ধরেছেন, সেই সমাজটা কাটা কাটা হয়ে আসছে, ছোট ছোট হয়ে আসছে, এবং এই সমাজের ভিতরে তিনি ওই মানুষটাকে গড়ে তুলেছেন, কুবের নামের মানুষটাকে, প্রজা নামের মানুষটাকে, তারপর হচ্ছে দেবেন্দ্রলাল কুবেরের বাবাকে, কিংবা মানে কোম্পানিরা আসছে, কোম্পানির এখানে গ্যাস পাওয়া গেছে, কয়লা পাওয়া গেছে, সেখানে এসে ঘাঁটি গেড়েছেন কোম্পানিরা, সেখানে ব্রজদত্ত রেল লাইন স্থাপন হয়েছে। হ্যাঁ, রেলের খবর আমরা পাচ্ছি, রেলের পাশে পাথর পাওয়া যাচ্ছে, সেই পাথর নিয়ে যে সে শিবের মন্দির স্থাপন করছে, ইত্যাদি ইত্যাদি। মানে এগুলো তিনি গল্পটা বলছেন, কিন্তু গল্পের পেছনে কিন্তু প্রত্যেকটা উপকরণ খুঁজে পাওয়া যাচ্ছে, যে সমাজটা শ্যামলের সাহিত্যের মধ্যে আছে, উপন্যাসের মধ্যে। যে সমাজের কথাটা তিনি ওইভাবে শরৎচন্দ্রের মতো করে বলেন না। শরৎচন্দ্রের জন্য সমাজের বর্ণনা দিতে গিয়ে হয়তো 2-3 পৃষ্ঠা বলে ফেললেন যে এই সমাজ, এই হলো সেই হলো। শ্যামলের এরকম কোনো আক্ষেপ নেই। হ্যাঁ, আক্ষেপ বলতে যেটাকে বোঝাচ্ছে যে শরৎচন্দ্রের যেটা আক্ষেপ, আবেগ, এটা শ্যামলের নাই। শ্যামল বলতেছে যে এটা আমাদের পরিণতি। হ্যাঁ, আমরা যা করছি তারই পরিণতি, এটা কিন্তু শ্যামল বিশ্বাস করেন। তো যার ফলে শ্যামল এবং প্রত্যেকটা চরিত্র সম্পর্কে শ্যামল যে কথা বলেন, সেখানে সমাজটাকে পাওয়া যায়। যে শ্যামল বলছেন
যে যে জমি কিনতে গিয়ে ওই কুবের, এটা অনেক কথা কথা অনেক কথা আসে, জমি কিনতে গিয়ে কুবের বলছে কি জানো, যে জানে পয়সা সে জানে যে জানে যে পয়সাটা দিলে মুখ খুলবে না, মানে মুখ খুলবে না, যে একজন লোক আছে যে যার কাছে জমি কিনতে গেছে, তো সে একটা নকশা বের করে দেখিয়েছে, কিন্তু জায়গাটা ঠিক মতো দেখায় না বা এরকম এরকম করছে, তো তখন বলছে যে যে আসলে এর মধ্যে মানে জমিটা ঠিক হচ্ছিল না, মানে জমিতে অনেক ভেজাল থাকে না, অনেক রকম ভেজাল থাকে, অনেক রকমের শরিকানা থাকে, এটা সেটা, তো এই শরিকানাটা বুঝতে পারছিল না, কিন্তু এখানে বলছেন শ্যামল যে 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 মানে পয়সা না খসালে সে মুখ খুলবে না, তো এই পয়সা না খসালে মুখ খুলবে না, এটা তো সমাজেরই পরিচয়, আমি তো মনে করি যে এটা সমাজটাই শ্যামল তুলে আনার চেষ্টা করেছেন। হ্যাঁ, তো এরকম করে শ্যামল কিন্তু পরিচয় দেন, এবং এই উপন্যাসটার ভেতরে যদি বলি সমাজ, তাহলে ভেতরে ভেতরে যেমন একটা জায়গায় আছে যে যেহেতু ওই একটা অফিসে কাজ করে, কেরানির কাজ করতো কুবের, তো সেখানে একজন অফিসার ছিল, তার নাম হচ্ছে ধনরাজ। তো ধনরাজ আহ, যেটা হতো যে ধনরাজ কি করতো, মাঝে মাঝে পূজা আর্চার আয়োজন করতো, এবং যেটা হয় আর কি, যেমন ওয়াজ হয় আমাদের মুসলমানদের, এই হিন্দু সমাজে যেমন এই কীর্তন হয়, এরকম আয়োজন করে। এরা হচ্ছে যে ওয়েলফেয়ার অফিসার ধনরাজ, এরা কি করে, ওই শ্যামল দেখো বর্ণনা দিচ্ছেন কিভাবে, খুব মজা করে, যে ওয়েলফেয়ার অফিসার ধনরাজ কিছুকাল ভগবানকে খুব ভালোবাসছে, মানে কিছুকাল, মানে ভগবানকে সবসময় ভালোবাসে না, কিছুকাল ভগবানকে খুব ভালোবাসছে। বিশ্বকর্মা পুজোয় যেখানটায় রামযাত্রা হয় তারই উত্তরে মেরাব বেঁধে ধর্মসভা বসিয়েছে। গত সপ্তাহে ছিল কংসপালা, এই দুদিন বিচার সভা চলেছে। সিম্পল তর্ক, রাম বড় না নারায়ণ বড়, কৃষ্ণ নাকি রাধা। শোনা যাচ্ছে বেয়ারাদের বসে, তারপরে তিনি যারা বলছেন সেটা হচ্ছে শ্যামলের মানে কি বলবো, মানে পিন দেওয়া আর কি, যেটা সমাজকে, সেটা হলো এই যে শোনা যাচ্ছে বেয়ারাদের বসায়নের জন্য এত কাণ্ড। বেয়ারা কারা? বেয়ারা হচ্ছে আসলে এই কোম্পানি, এই অফিসার অধীনে যারা চাকরি করে এবং যে নিম্ন শ্রেণীর লোক, তাদেরকে বসে আনার জন্য, মানে তারা কথা যাতে শোনে ঠিক মতো, মানে এটাই তাদেরকে বোঝানো যে দেখো তোমার মনিবকে মেনে চলো, বা তোমার মানে মনিবই হয়ে উঠছে ধর্মরাজ, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। দেখো তার নাম দিচ্ছে ধনরাজ, অফিসার ধনরাজ, মানে সকল নামগুলো কিন্তু বেছে বেছে দেন খুব মজা করে করে। তো এই তো তিনি আবার ইংরেজি শব্দ প্রয়োগ করেন, যেটা বলছিল যে ধনরাজের ভাষায় আনরুলি এলিমেন্টদের ওপর সোবারিং এফেক্ট আর কি, মানে আনরুলি এলিমেন্ট বলতে বোঝাচ্ছে যে যে যারা কথা শোনে না তারা হচ্ছে আনরুলি এলিমেন্ট, তাদের উপর সোবারিং এফেক্ট। সোবারিং এফেক্ট মানে হচ্ছে যে খুব মাথা তেল দেওয়া আর কি, মানে মাথা ইয়ে করে দেওয়া, হাত দিয়ে গুলিয়ে দেওয়া, এটার নাম হলো সোবারিং এফেক্ট। তো বোঝাচ্ছে যে এই আনরুলি এলিমেন্ট যারা কথা শোনে না তাদের উপরে সোবারিং এফেক্ট দেওয়ার চেষ্টা করা এই ধর্ম আয়োজনগুলো করে। তার মানে এটি শ্যামল এটাও দেখাচ্ছেন যে এইগুলো হলো, শ্যামল ধর্ম অবিশ্বাস কি বিশ্বাস করতেন সেটা কিন্তু কখনো স্পষ্ট করেন নাই, কিন্তু এই এই জায়গাগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে জিনিসটা, এটা কিন্তু হচ্ছে একটা জিনিস, যে যখন ইউরোপে এই যে তোমার অনেক লোকে, বিশেষ করে ফরাসি বিপ্লবের পরে অনেক লোককে জেলে ভরিয়ে দেওয়া হয়েছিল, তো তাদেরকে পাঠ করতে দেওয়া হয়েছিল কি জানো, ওই যে ইয়ের সাহিত্য, তোমার ওই মিল্টনের প্যারাডাইস লস্ট পড়ে শোনানো হতো। এর পেছনে কারণ ছিল যে ওই একই জিনিস, সোবারিং ইফেক্ট দেওয়া আর কি, মানে ওরা ওরা শুনে যেন ওরা যেন ই থাকে, ঠান্ডা থাকে। মানে কিছু টেক্সট থাকে আমাদের সমাজে, যে টেক্সটগুলো পড়লে মানুষ ঠান্ডা হয়, হ্যাঁ, সমাজ সম্পর্কে প্রশ্ন তোলে না, জীবন সম্পর্কে প্রশ্ন তোলে না, মানে যে যে যা বলতে চায় তাই আমাদের শুনতে হবে, ওভাবে মানতে হবে, মতাদর্শ তৈরি করতে হবে, এই ধরনের জিনিসগুলো। তো শ্যামল তো এর বিরোধী লোক, শ্যামল কোন মতাদর্শে বিশ্বাস করেন না। তিনি আগে শুনেছি যে তিনি রাজনীতি বলতে তিনি বোঝেন যে যে কেউ যে তিনি মনে করতেন না যে কারো দ্বারা কিছু হবে। তো তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু শ্যামলের ভেতরে আছে, আছে বলেই শ্যামল এভাবে কথা বলতে পারেন। এবং এখানে আরেকটা জায়গায় একটা মিছিলের একটা বর্ণনা আছে, মানে শ্যামলকে ওই যে বললাম না যে খুব একটা ইয়ে পাওয়া যায় না, সমাজকে খুব একটা চোখে ধরা যায় না, কিন্তু এই যে বিকাশ বোস একটা চরিত্র গড়ে তুলেছেন, তিনি ভবেনশী নামক চরিত্র গড়ে তুলেছেন, এরা কিন্তু সবাই ওই যে এই সোসাইটির লোক, যারা জমির কেনা বেচা ব্যবসা করে, ওখান থেকে অর্থ উপার্জন করে, হ্যাঁ সেটা দিয়ে ঘর বাড়ি বানায়, এটা করে সেটা করে, হ্যাঁ যারা সমাজে খুব গণ্যমান্য হয়ে যায়, ওরা হয়তোবা আমাদের সমাজে আমরা দেখি যে এই লোকগুলোই হয়তোবা এই কেন আমাদের ধর্ম কাজে লাগে না, কারণ হচ্ছে যে এরাই হয়ে যায় মসজিদ কমিটির চেয়ারম্যান। দেখবে যে যে লোকটা অবৈধ পয়সা ইনকাম করেছে তাকে ধরে বেঁধে একটা এলাকায় মসজিদ হয়েছে, তাকে মসজিদ কমিটির সভাপতি বানানো হয়েছে। তো এই যে ধরনটা, এটা কিন্তু সবখানে আছে আমাদের বঙ্গ সমাজে, বলে যেখানে এই ভিত্তিটা এইভাবে তৈরি, সেই সমাজটা কিভাবে পাল্টাবে, কথা হচ্ছে এটা। তো এই সমাজ পাল্টাবে না সহজে। তো যেখানে যেখানে ধর্মের সঙ্গে ন্যায়ের বোধের সম্পর্ক নাই, তো সেখানে সেখানে সেই ধর্ম টেকে না, সেখানে ধর্ম নাই। তো এই বিকাশ বোস নামক চরিত্রটা গড়ে তুলছেন। দেখো যে বিকাশ বোস কি করছে, একসময় জমি কিনে রাখছে,
এবং সেটা খুব জমির দাম বেড়ে গেছে, এবং কলকাতায় বছর 30 আগে তিনি বলছেন যে তার মানে বছর 30 আগে এই এই ননী বোস, বিকাশ বোসের বাবা ননী বোস, মানে বিকাশ বোস হচ্ছে এই ব্যবসায়ী আর ননী বোস তার বাবা। তো একটা কলেজের ভাইস প্রিন্সিপাল ছিল ননী বোস, তার তার ছেলে বিকাশ বোস, এবং সে কি করছে যে এই জমি কেনা বেচার ব্যবসা করতো, এবং তারপরে সে কি করে বিশাল ঝিলের মালিক হয়ে গেল। এবং শ্যামল বলছেন যে স্টেশনের ধারে প্রায় 42 বিঘার ঝিল সমেত 100 বিঘা জমি এক লপ্তে কিনে একবারে কিনে নেয়, এবং ঝিলে মাছ চাষ, ডাঙা, এই টালির ব্যবসা, কত কিছু করিয়ে এই চুটিয়ে ব্যবসা করেছে। এবং এখন বলছে যে এই ননী বোসের ছেলে বিকাশ বোস, সে হচ্ছে এই যে জমি, সেগুলো যে জমি মানে আটানায় কেনা জমি, বলছে যে এখন বাজার বুঝে 1000-1500 ছেড়ে দিচ্ছে, মানে মাত্র আটানায় যে জমি কিনেছিল সেটা এখন 1500 সুযোগ বুঝে 1000-1500 বেচে দিচ্ছে। এই তো অর্থনীতি। এবং এই বিকাশ বোসের বাবা ননী বোস একজন ভাইস প্রিন্সিপাল, দেখো কলেজের ভাইস প্রিন্সিপাল, তার মানে কলেজ ভাইস প্রিন্সিপাল, তার ছেলে হচ্ছেন একজন ব্যবসায়ী, এবং সেই ব্যবসায়ী কিরকম ব্যবসায়ী, সে হচ্ছে আমাদের সমাজটা এরকম। মানে শ্যামলকে খুঁজতে হয়তো এভাবেই, মানে আমি বলতে চাই কথা, যারা বলেন যে শ্যামলের সাথে সমাজ নাই বা ওইরকম করে পাওয়া যায় না, বা তিনি ইয়ের কথা বলেন নাই, আসলে কথাটা সত্য নয়। শ্যামল চরিত্র গড়ে তোলেন, চরিত্রের বর্ণনা দেন, এবং চরিত্রের ভেতর দিয়ে যে জগৎটা গড়ে তোলেন, সমাজটা ওখানে লেপ্টে থাকে, অর্থাৎ সমাজটাকে তিনি সমাজের বর্ণনা তিনি দেন না, সমাজের বর্ণনা দেওয়ার জন্য শ্যামল বসেন নাই। কিন্তু শেষ পর্যন্ত ওই যে মানুষগুলোকে তিনি ঘুরে তুলে নিয়ে আসেন, সে মানুষগুলো সমাজেরই মানুষ, এটা বুঝতেও আমাদের বাকি থাকে না। এবং কিভাবে তৈরি হয়েছে, যে আগে যে আমাদের শোনাইলাম যে আমাদের তৈরি হওয়াটাই খারাপ, আমাদের জন্মটাই খারাপ, তো খারাপ জন্ম তুমি ভালো আশা কি করতে পারো। তো এইগুলো এটা হচ্ছে শ্যামলের জবাব। এবং তিনি একটা মিছিলে বর্ণনা দিচ্ছেন, আমি জায়গাটাকে খুঁজে বের করি। এবং তার আগে যে কথাগুলো বললাম, যে এই যে লোভ, লোভ যে মানুষকে সাপের মতো বংশবৃদ্ধি করে, এটাকে কিন্তু শ্যামল বারবার বারবার অন্তর্দৃষ্টি দিয়ে, তার দিয়ে তিনি কিন্তু বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে এই এগুলো তৈরি হচ্ছে, এই জিনিসগুলো। ওই জায়গাটা আমি সহজে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ, পাওয়া গেছে, টুকরো চিত্রে স্বদেশ। তো এইখানে আমি লিখে রেখেছি। তো এখানে দেখো যে শ্যামল বর্ণনা দিচ্ছেন যে একটা প্রসেশন যাচ্ছে, প্রসেশন মানে মিছিল, হ্যাঁ, দুজনকে থামতে হলো, ট্রাম, বাস, ট্যাক্সি, প্রাইভেট অচল করে দিয়ে কতগুলো লোক চেঁচাতে চেঁচাতে হাঁটছে, আর স্লোগান, চালের মন 16 টাকায় বেঁধে দাও, বেঁধে দাও, দাম বাড়ানো চলবে না। মানে এখানে অনেকগুলো সাধারণ মানুষ হেঁটে যাচ্ছে, এবং কারা এরা, এদের পরিচয় শ্যামল দেন নাই, এবং এরা মিছিল দিচ্ছে যে যে চালের মন 16 টাকায় বেঁধে দাও, বেঁধে দাও, দাম বাড়ানো চলবে না। এবং তারপরে শ্যামল ইঙ্গিত দিচ্ছেন, এবং মোচরটা হচ্ছে এখানে, যে শ্যামল বলছেন যে সামনে ইলেকশন, আর কিছু বলতে হয় না। শ্যামল আর আর কোনো কিছুই বলছে না, তিনি বলছেন উল্টো দিকের বড় বাড়িটির দেওয়ালে ছাপানো পোস্টারে নেহেরু, নেহেরু তাকিয়ে, পাশে 1, 2, 3 করে গত ক বছরে দেশের উন্নতির খতিয়ান লেখা। এইটুকু তার বর্ণনা। আমার কাছে মনে হচ্ছে পুরো উপন্যাস জুড়ে এই যে 2 জায়গায় হচ্ছেন, 2-3 জায়গায় মোটামুটি 2-4 লাইনের মধ্যে শ্যামল স্পষ্ট করছেন যে সমাজ এবং রাষ্ট্রটা কি, তারপরে আর কিছু নাই, আর কোথাও কোনো রাষ্ট্র কোথাও নাই, কোনো সমাজ নাই, কোনো রাজনীতি নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, বাকি যা আছে তা হচ্ছে চরিত্র, হ্যাঁ, তা হচ্ছে চরিত্রের পরিচয়। এটাই যে শ্যামল এই যে বলছেন নেহেরুর কথা, যে নেহেরু তাকিয়ে আছে, মানে নেহেরু এখন কোন দলের তোমরাই বুঝে নেবো, আমরাই বুঝে নেই, এবং তিনি তাকিয়ে আছেন। আর হ্যাঁ, আমি ক্লাস নিতেছি, পরে কথা বলবো, ইন্টারনেটে। হ্যাঁ, তো যাই হোক, আমি যে কথাটা বললাম যে যে আমাদেরকে শ্যামল কারো প্রতি কোনো দায় সরাসরি না দিয়ে তিনি আমাদেরকে কটা ধরতে হবে। তো যাই হোক, তো এই এই হচ্ছেন শ্যামল, যে যিনি সমাজের কথাটা সরাসরি বলবেন না, কিন্তু আমাদেরকে বুঝিয়ে দেবেন যে এখান থেকে আমরা তৈরি হয়েছি। তো
তো আমার মানে এই পুরো উপন্যাসটাতে শ্যামল বিশ্বযুদ্ধোত্তর বিশ্বের প্রথম বিশ্বযুদ্ধোত্তর বাংলায় যে তোমার অর্থনীতির ব্যবস্থা, তারপর হচ্ছে যে ইংরেজরা আরো ব্যবসা ফেদে বসা, বিশ্বযুদ্ধের পরে ব্যবসাটা আরো ফেদে বসলো, হ্যাঁ, আরো ক্রাইসিস হলো। আমরা জানি যে নানা রকমের নানা রকম ভাবেই ব্যবসা বাণিজ্য এটা সেটা দিয়ে মানুষের উপর জল চাপিয়ে, এবং হচ্ছে মন্বন্তর, দুর্ভিক্ষ ইত্যাদি ইত্যাদি, মহামারী হলে যেটা হয়, বা এক দেশে যুদ্ধ হলে আর বেশি প্রভাব পড়ে, এই সমস্ত প্রভাবগুলো কিন্তু তিনি ভেতরে ভেতরে কিন্তু এই উপন্যাসের ভেতরে এই সাহেব মিত্তির যে চরিত্রটা, ওখানে কিন্তু সাহেব মিত্তিরকে দিয়ে কিছুই বলেন নেই। সাহেব মিত্তিরকে গড়ে তুলেছেন তিনি ইয়ে দিয়ে, মানে দুজনের মানে 4 জনের মাঝখানে সে, মানে একদিকে হচ্ছে ব্রজ এবং ব্রজের স্ত্রী আভা, তারও মাঝখানে সাহেব মিত্তির, যে লোকটা হচ্ছে ইংরেজদের সঙ্গে ব্যবসা করে। আবার স্বয়ং কুবের এবং তার স্ত্রী বুলু, তার ভিতরে কিন্তু সাহেব মিত্তির, মানে এই দুটা সম্পর্কের ভেতরেই কিন্তু সাহেব মিত্তির প্রবেশ করেছে, হ্যাঁ, তৃতীয় ব্যক্তি হিসেবে। তো এই সাহেব মিত্তিরকে দেখো, তিনি, আমরা তো এটা প্রতীক হিসেবে ভাবতে পারি, যে আমরা কেন শুধু ভাবি যে খুব কঠিন সাহিত্য হলেই প্রতীক হয়, সহজ হলে হয় না। শ্যামল কিন্তু কোথাও বলেন নেই যে সাহেব মিত্তির এইগুলোর প্রতীক, এগুলো বলার দরকার নেই। কিন্তু সাহেব মিত্তিরকে আমরা একটা প্রতীক হিসেবে স্থাপন করছি। সাহেব মিত্তির এমন একটা চরিত্র যে ইংরেজদের বাহিত ওই যে 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 বেনিয়া বাঙালির কথা তিনি বলেন, সে এটা হচ্ছে যে সে মিত্র থেকে মিত্তির হয়েছে আর কি। তো সে সাহেবও হয়েছে, যেমন যেমন বাঙালিরা নানা ধরনের পদবি নিয়েছে ইংরেজদের কাছ থেকে, হ্যাঁ। তো এই ধরনের পদবি গ্রহণকারী সাহেব, আর সে হচ্ছে মিত্র, বলতো সে হচ্ছে মিত্তির। আর এই মিত্তিরের কাজ হলো এই যে অন্তর্প্রবেশ করা, মানুষের অন্তর্জীবনে প্রবেশ করা, এবং মানুষের জীবনটাকে নস্বাত করে দেওয়া, নচ্ছার করে দেওয়া, এবং সুযোগ বুঝে। সুযোগটা 2 জায়গায়, একটা হলো কুবেরের দিকে সে সুযোগ বুঝেছে কি জানো, যে কুবের ধনী, তার অনুপস্থিতি তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক করেছে। আবার আভা মানে আর আর ইয়া বুড়ির সঙ্গে সম্পর্ক করেছে। আবার ওদিকে ব্রজদত্ত, যে শ্যামলের সিনিয়র বন্ধু, যে ভ্যাগাবন্ড, তার স্ত্রীর সঙ্গে সে সম্পর্ক করেছে, আভার সঙ্গে তার সঙ্গে সম্পর্ক করেছিল যে ব্রজদত্তের দারিদ্র্যের সুযোগে। অদ্ভুত একটা ব্যাপার, মানে এগুলো কিন্তু শ্যামল কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন না, আমাদের খুঁজে নিতে হয়। তো এটাও তো একটা প্রতীক, যে শ্যামল এই প্রতীকী চরিত্রের মধ্যে দিয়ে আমাদেরকে বুঝান যে আসলে আমাদের সমাজের সেটিংটা এরকম, যে আমরা এই একজনের সঙ্গে আপোষ করবো, একজনকে মাথায় তুলবো, হ্যাঁ, একটা অন্যকে মেনে নেবো, একটা ইয়েকে করবো, হ্যাঁ, তো সমাজ ব্যবস্থা তো ওরকমই দাঁড়াবে। তো এই সমাজকে নিয়ে আর যেখানে কি আশা করা যাবে, তো ওটা তো হবেই। ওটাই কি শ্যামল বলছেন যে নিয়তি? অনেকে বলছেন যে শ্যামল হচ্ছে নিয়তিবাদী মানুষ। আমার কাছে তা মনে হয় না উপন্যাসের মধ্যে, যে শ্যামল নিয়তিবাদী না, বরং আমাদের জীবনে যে গভীর ট্র্যাজেডি লুকিয়ে থাকে। সেদিন আমি ওই যে তারকাভস্কির কথা লিখছিলাম এক জায়গায়, যে 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 রাশন চলচ্চিত্রকার তারকাভস্কি, তিনি দস্তয়েভস্কির জীবন সম্পর্কে বলছিলেন যে দস্তয়েভস্কি সত্যিকার অর্থে মানব, দস্তয়েভস্কি অনেকে মনে করতো যে তিনি বোধহয় ধর্ম লিখছেন, ধর্মীয়, তিনি বোধহয় ধার্মিক লেখক, মানে এত বেশি পাপের কথা বলেন, এত বেশি পুণ্যের কথা বলেন, হ্যাঁ, এত বেশি প্রায়শ্চিত্তের কথা বলেন, টলস্টয় তাই, হ্যাঁ। তো দস্তয়েভস্কি যে ধর্মীয় লেখক, কিন্তু তারকাভস্কি তিনি বলছেন যে না, দস্তয়েভস্কি যারা এভাবে পাঠ করে তারা ভুল করেছে। দস্তয়েভস্কি মোটেও ধর্মীয় লেখক না। দস্তয়েভস্কি সেই জাতের লেখক যিনি আসলে মানুষের অন্তর্গত ট্র্যাজেডিকে সামনে নিয়ে আসছেন। এবং এই যে শ্যামলও যা করেন, যে মানুষ যে ট্র্যাজিক প্রাণী, মানে মানুষ নিজের কবর নিজে খোঁড়ে, তারপর যখন অন্ধকারে পরীক্ষা খনন করার পর, দিনের আলোতে পরীক্ষা খনন করে, ধরো করে যখন সে ওই রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন সে নিজেও গর্তের মধ্যে পড়ে। তো মানুষের তো এই জাতের প্রাণী, তো এটা যে করে সে তো গর্তে পড়বেই, এটাই তার জন্য স্বাভাবিকত্ব। তবে এটাও ঠিক যে মানুষ তো ভুল করবেই। শ্যামল বলছেন যে ভুলে ভরা যে জীবন, এই জীবনের মধ্যে তো আনন্দ আছে, হ্যাঁ, মানুষ ভুল করবে, ভুলের প্রায়শ্চিত্ত আছে, ভুলের ভেতর থেকে বের হওয়ারও সম্ভাবনা মানুষের রয়েছে। কিন্তু এটা সত্য যে 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 ভুল থেকে যারা শিক্ষা নেয় না, তারা কোনো মানুষই না। হ্যাঁ, শ্যামল তো তাই মনে করেন। আমার কাছে তো মনে হয় শ্যামলের ব্যক্তিগত জীবন দর্শন তাই। এবং শ্যামল সেই কথাগুলো উপন্যাস তো ভাবে বলবেন না, উপন্যাস তো নীতি কথা না, আমরা আগে জানি যে উপন্যাস তো বলবে না, উপন্যাস তো ধর্মীয় কথা না, উপন্যাস তো নসিহত নয় যে হ্যাঁ জীবনটাকে ভাবে চালাও, এটা উপন্যাসে হতে পারে না। তো উপন্যাস জীবনটাকে গড়ে তুলবে, এটাই উপন্যাসের কাজ। তো উপন্যাস সেই দগদগে জীবনটাকে শ্যামল করে তুলছেন। এবং এখানে প্রত্যেকটা জায়গার মধ্যে আমাদের বংশ পরম্পরা, আমাদের পরম্পরার ইতিহাস, আমাদের পিতামহ সেখান থেকে শ্যামল কতখানি টেনেছেন, হ্যাঁ, যৌথ জীবনকে কতখানি টেনেছেন উপন্যাসে, সেটাই তো বোঝা যাবে। আমাদের তৈরির ইতিহাসটা, আমাদের জমিদার থেকে আস্তে আস্তে ইংরেজদের বেনিয়াবিত্তির হাত ধরে সুদখোর বাঙালি হয়ে ধীরে ধীরে এই সভ্যতা গড়ে তুলেছি। শ্যামল তো এই ইঙ্গিত তো এখানেই করছেন। এই কুবেরের বিষয় আসলে তার বাইরের জিনিস না। আমরা যে অবৈধ টাকা দিয়ে জমি কিনেছি, এবং সেই জমি দিয়ে এই জমিগুলো যে মানে দিয়ে মানুষ ভূমিহীন হয়েছে, এবং যে যে ব্যবসায়ীরাই শেষ পর্যন্ত জমিদার হয়ে উঠেছে, হ্যাঁ, তো এই ইঙ্গিত তো
পরতে পরতে কুবেরের বিষয় আসার ভিতরে আছে, তো সমাজটা নাই কোথায় এখানে, আমি তো সেটাই বুঝি না। হ্যাঁ, তো এখানে এই জিনিসগুলো এভাবেই এবং নিষ্ঠুর মজা করা যে জিনিসটা, সেটা সামনের মধ্যে ছিল, এবং সে কারণে তিনি প্রত্যেকটা জায়গাতে নিষ্ঠুর মজা করেছেন প্রত্যেকটা জিনিস নিয়ে। তো আরো অনেকগুলো চরিত্র আছে, তোমরা তো আমাকে জিজ্ঞেস করো, আমি এক নাগারে বলে যাচ্ছি, একটু মনোযোগ স্যার আমার ছিল। হ্যাঁ, আমরা একটা চরিত্রের মধ্যে ঢুকতে চাই, তাহলে চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করলে আচ্ছা বলো, তারপরে আমরা কি করবো। স্যার আমরা দেখি এই উপন্যাসে এর সাথে একটা উপন্যাসে তুলনা করতে পারি, সেটা হচ্ছে ভিএস নাইপলের এ হাউস ফর মিস্টার বিশ্বাস। ও তো হ্যাঁ, আমি স্যার সমালোচনায় পড়ি, হুম হুম, এই উপন্যাসটা আমি পড়ি, কিন্তু আমি হচ্ছে সমালোচনায় দেখেছি যে মানে ত্রিনিদাদের এই রাইটারের এই উপন্যাসের সাথে আমাদের শ্যামল গঙ্গোপাধ্যায়ের কুবের বিষয় আশয়ের অনেক মিল পাওয়া যায়, প্রধানত স্যার চরিত্রের সাথে, কুবের চরিত্রের সাথে আর ওখানকার যে মোহন বিশ্বাস প্রধান চরিত্রের সাথে যে তুলনাটা, স্যার এই উপন্যাসের সাথে পাশ্চাত্যের যে উপন্যাসটা তার সাথে স্যার কি চরিত্রের এবং বিষয়বস্তুগত সাদৃশ্য বা বৈশিষ্ট্য স্যার এই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। আচ্ছা, এই হাউস ফর মিস্টার বিশ্বাস অবশ্য আমি এর কাহিনীটা আগে পড়েছিলাম, এই মুহূর্তে আমার এতটা মনে নাই, তবে এতটুকু আছে যে ওখানেও ওই বিশ্বাস ওখানে কিন্তু একটা ওইখানকার সঙ্গে একটা পার্থক্য আছে, আমার তো এতটা মনে নাই, আমি তো তাহলে জেনে বলবো আবার, মানে এটা আমার জানা ছিল কিন্তু তুমি মনে করে দিলে যে ওটার সঙ্গে আমি ভুলে গেছি এই মুহূর্তে। হ্যাঁ, হাউস ফর মিস্টার বিশ্বাসের যে ওই চরিত্রটা, ওইটা উম, কিন্তু ওইখানে কিন্তু একটি আদি দৈবিকতা আছে, তাই না? আদি দৈবিকতা আছে একটা জায়গায়, আমার যতটুকু মনে পড়ছে, আর একটা হলো যে, যাই হোক আমার মনে নাই, এখন বললে ভুল হবে এটা। হ্যাঁ, আমি জেনে তোমাদেরকে জানাবো যদি থাকে। এরপরে আর কোনো ইয়ে আছে, অন্য কোনো প্রশ্ন আছে? স্যার ব্রজের চরিত্র নিয়ে কথা বলবেন বলছিলেন। ও আচ্ছা, না ঠিক আছে, ব্রজ তো সাংঘাতিক চরিত্র। আমার কাছে মনে হয় যে এরকম ভ্যাগাবন্ড চরিত্র বাংলা সাহিত্যে ওই এক পুতুল নাচের কথার সঙ্গে তুলনা করা যায়, যে হচ্ছে কুমুদ। আর এই ভ্যাগাবন্ড মানে একটা জিনিস কি, মানে ব্রজ চরিত্রের সঙ্গে কুবের চরিত্রের যদি একটা মানে রাস্তা আমরা চিন্তা করি, যে এই দুটো চরিত্র পাশাপাশি চলেছে এবং লেখক শ্যামল আসার চেষ্টা করেছেন, আমার ধারণা যে এই দুটো চরিত্রের মধ্যে দিয়ে পরস্পর জীবনটাকে বোঝাবুঝির মধ্যে দিয়ে অগ্রসর হওয়া। মানে হচ্ছে যে ব্রজ একরকম, কুবের একরকম, কুবেরের একরকম ধান্দা, ব্রজের একরকম ধান্দা, তো দুজনেই কিন্তু ধান্দাবাজ এখানে। তো এবং অদ্ভুত ভাবে হচ্ছে দুজনই হচ্ছে ট্র্যাজেডির শিকার, আর দুজনই হচ্ছে কোনো না কোনো ভাবে জীবনকে নিয়ে মজা লোটা, মজা পাওয়া বা মজা করা, বা জীবনটাকে মুহূর্তেই জীবনটাকে করে তোলা, হাস্য রসিকতায় ভরিয়ে তোলা এবং মিনিংলেস করে তোলা, এইগুলো এই চরিত্রের মধ্যে আছে। এবং এই ভ্যাগাবন্ড চরিত্রটা আমরা দেখি যে মানে অনেকগুলো পরিচয় তার, যে প্রথমে সে কি করে যে প্রথম যখন উপন্যাস শুরু হচ্ছে তখন তাকে আমরা দেখলাম যে সে কুবেরের সঙ্গে ওই জমি কেনা বেচা যখন করে, জমি যখন কেনে তখন কুবেরের সঙ্গে সে যায় বিভিন্ন জায়গায়, এবং ব্রজের আসলে কোনো বাড়িঘর কিছুই নাই ওরকম করে। আর সে মানে মূলত তার মানে ফটকাবাজি যেটাকে বলে, সে তার জীবনের প্রথম থেকেই ফটকাবাজি লুকিয়ে আছে তার জীবনে। এবং সে কি করে, প্রথমে লেখা শুরু করে হচ্ছে ব্রজ ফকিরের বাবার আত্মজীবনী, অর্থাৎ তার বাবার আত্মজীবনী সে নিজে লেখে। হ্যাঁ, লেখক শ্যামল এই জায়গায় এত মজা করেছেন যে যে আমার বাপের আত্মজীবনী আমি লিখবো, কখনো লিখবো না। তো ব্রজ ফকির, সেই ব্রজ ফকিরের বাবার আত্মজীবনী লেখক হচ্ছেন ব্রজ ফকির, এবং এবং এটা সে বিক্রি করবে, বিক্রি করে পয়সা উপার্জন করবে, এলো ধান্দা। এবং শেষ পর্যন্ত সে আমরা দেখলাম যে সে রেলের পাশে যে পাথর থাকে, সে পাথর কুড়িয়ে নিয়ে যে বলে যে শিবের পাথর পাওয়া গেছে, এবং সে মন্দিরে স্থাপন করে, এবং সেখানে রীতিমতো পূজা আচার শুরু হয়ে যায়, এবং সে পাথরটাকে সে ভালোবেসে ফেলে। অদ্ভুত ট্র্যাজেডি হচ্ছে এই জায়গায়, যে সেই লাল সালের মতো সে পাথরটাকে সে ভালোবেসে ফেলে, যে এবং কারণ ওটার সঙ্গে তার জড়িত হয়ে আছে তার ব্যবসা বৃত্তি বা তার পসার, কিংবা তার যাবতীয় সমস্ত কিছু, বা একটা আবেগও জড়িত হয়ে আছে। হ্যাঁ, ওটাকে সে সিঁদুরের মতো সাজায়, সিঁদুর দেয়, এটা করে সেটা করে, এগুলোর মধ্যে দিয়ে সে কিন্তু তার সঙ্গে একাত্ম হয়, মানে ওই পাথরটার সঙ্গে। এবং পাথরটা একসময় চুরি যায়, সেটা আমরা জানি। এবং পাথরটা যখন চুরি গেল তখন সে বিভিন্ন জনকে সন্দেহ করে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে আভা, তার স্ত্রী আসলে পাথরটাকে নিয়ে গেছে। মানে আভা তো জানে যে ব্রজ হচ্ছে সম্পূর্ণ রকমের ফটকাবাজ, মানে তার ভেতরে আসলে মানে এই পাথর নিয়ে জালিয়াতি, এটা সে মানে সেও একটা জীবনে জালিয়াতির সঙ্গে যুক্ত আভা, কিন্তু
এই পাথরটাকে সে সরিয়ে নিয়ে অন্য জায়গায় চলে যায়। তো যখন মানে অদ্ভুত ব্যাপার হচ্ছে ব্রজ চরিত্রটা, যে যখন আবার আভা ফিরে আসে একবার, তখন আভা ভেবেছিল যে যদি এবার যাই তাহলে ব্রজ নিশ্চয়ই আমার উপর খেপবে এবং কিছু একটা করবে, কিন্তু ব্রজ কিছুই করে না, জাস্ট হাউমাউ করে কেঁদে দেয়। এই যে জীবনের অদ্ভুত তত্ত্ব, অদ্ভুত জীবন, এটা লেখক শ্যামল কিন্তু বুঝিয়ে দেন যে এবং ব্রজ এত বোহেমিয়ান এবং এত রকমের সে ভ্যাগাবন্ড যে সে আসলে কোনো সম্পর্কে বিশ্বাস করে না। সে বিয়ে করেছে এর আগে, সরস্বতী নামের একজনকে বিয়ে করেছে, তাকে ছেড়ে তাকে রেখে দিয়ে আবার একে বিয়ে করেছে, তোমার আভাকে বিয়ে করেছে, তাকে নিয়ে এসে আবার পদমপুর নামের জায়গাটা যেখানে এই কুবেরের বাসা, সেখানে কাছাকাছি এসে উঠেছিল। তো সেখানে এসে উঠে এই কদমপুরে আভাকে নিয়ে এসে থাকে, কিন্তু আভাকে সে ব্যবহার করতো। আভার দিক থেকে যে যন্ত্রণাটা ছিল যে আভা নাকি কুবের ইয়েকে ব্রজ নাকি আভাকে ব্যবহার করতো। ব্যবহার করাটা হচ্ছে যে আমরা উপন্যাসে কোথাও ওরকম কোনো গণিকা বৃত্তি বা প্রতিযোগিতা বৃত্তি এরকম কিছু পাই না, কিন্তু ঘটনাটা ওরকমই ছিল যে সাহেব মিত্তির নাম যে লোকটা যে ঢুকেছিল এই ফ্যামিলির মধ্যে, মানে মানে সেটার অনুপ্রবেশের কারণ শুধুমাত্র একা সাহেব মিত্তির নয়, তার পেছনে কারণ ব্রজ। আর ব্রজ ওই লোকটাকে নিয়ে এসেছিল ডেকে, এবং তার পেছনে কারণ ছিল যে ওই আভাকে ব্যবহার করে যেন সে পয়সা উপার্জন বা সেটা বা ওখানে যে কাজ হচ্ছে বা ওখানে যে মানে এখানে লেখক অতটা স্পষ্ট করেন না, কিন্তু আমরা বুঝি যে ওইখানে যে সাহেব মিত্তির যে একটা প্রতিষ্ঠানের একটা বড় কর্মকর্তা, তার কাছে অর্থ আছে, চাকরি দেবার ইয়া আছে, তারপর নানা রকম আয়োজন আছে। তো এগুলোর ব্রজ হয়তো ব্রজ সারা জীবন প্রতিষ্ঠার পেছনে ঘুরেছে, এমন একটা লোক যে সারা জীবন প্রতিষ্ঠার পেছনে ঘুরেছে, কিন্তু প্রতিষ্ঠার কথা সে পায়নি, এবং সবসময় তার জীবনটা আলগা। সে যেখানে যায় সেখানে ধসে পড়ে। কতগুলো লোক থাকে না যে কোথাও কোনো পছার নেই, এই দোকান ছেড়ে ওই দোকান করে, এই দোকান আলু পটলের দোকান ছেড়ে হয়তো মশলার দোকান দেয়, মশলার দোকান ছেড়ে আবার টিনের দোকান দেয়, দেখা যাচ্ছে বা ওষুধ টিনের দোকান ছেড়ে আবার ওষুধের দোকান দেয়। মানুষটা হয়তো শিক্ষিত, এই ব্রজ শিক্ষিত, কিন্তু কথা হলো যে ওই লোকটা মানে ওই রকম লোক আর যে উদাহরণ দিলাম, সেরকম লোকের কোনো এরকম লোক আমরা সমাজে দেখি, যেরকম লোকের কোনো পছার নাই, কোথাও কোনো স্থান নাই, মানে তারা আসলে কোথাও কিছু করতে পারে না, যশ নাই। মানুষ বলে যে এর কোনো যশ নাই। তো এই যশ না থাকা চরিত্র হচ্ছে ব্রজ। ব্রজ অদ্ভুতভাবে একটা যশহীন চরিত্র, যে যে চরিত্রটা আমাদের খুব টানে। এবং কুবের বলে যে ব্রজকে ভালো বলতে পারি না, মানে খারাপ বলতে পারি না, আবার ভালো বা বলি কি করে। অদ্ভুত, মানে কুবের এই কথাটা বলার মধ্যে যেন অদ্ভুত এমন একটা কথা বলে দেয় যে আমরা হাসতেও পারি না, কাঁদতেও পারি না। যে ব্রজ মানে ব্রজ ভালো নয়, খারাপ, ব্রজ খারাপ, আবার ভালো বা বলি, ব্রজ খারাপ নয় আবার ভালো বা বলি কি করে। অদ্ভুত ব্যাপার, মানে সরল কথা, যে এইগুলো কথার মধ্যে দিয়ে আসলে এই লেখক মানুষের জীবন সম্পর্কে, মানুষের চরিত্র সম্পর্কে তিনি বলেন। এবং কুবেরের সঙ্গে তার যখন কথা হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং এবং কুবেরের সঙ্গে কুবের তাকে এবং কুবের যখন মানে তার সঙ্গে ছোটবেলা থেকেই অনেক অল্প বয়স থেকে তার সঙ্গে পরিচয়, এবং ব্রজের সঙ্গে তার অনেক স্মৃতি। কুবের কিন্তু সেগুলো ভেতরে 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 লেখক এগুলো লিখছেন, কুবেরের সঙ্গে ব্রজ চরিত্রটা কেমন ভাবে চলছে। ব্রজ কি প্রতিভাবান নন? ব্রজ প্রতিভাবান তো বটেই, ব্রজ প্রতিভাবান, মানে তার লেখাতে তো আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে বেশ একটা গভীর জীবন দর্শনের মতো। প্রতিভাবান, ওই যে বললাম যে ফটকাবাজ, প্রতিভাবান হলে তো ফটকাবাজ হবে না এমন কি প্রমাণ আছে? সে তো তার বাবার আত্মজীবনী লিখছে, সে তো মানে নিজেরটা লিখতে পারতো, কিন্তু ওটা করে মানে আসলে কি ব্রজ একটা প্রতিষ্ঠার লাইন চেয়েছিল। মানে বিষয়টা কি জানো, শ্যামল মানুষের যে প্রতিষ্ঠাটা আছে না, এটাকে খুব তিনি ব্যঙ্গ করেছেন তার বিভিন্ন জায়গাতে। এবং এই প্রতিষ্ঠা সম্পন্ন যে মানুষগুলো, প্রতিষ্ঠার জন্য দৌড়, এক শ্রেণীর মানুষ, দুই শ্রেণীর মানুষ আছে, মানে যে প্রতিষ্ঠার জন্য দৌড়ায় সফল হয় না ব্রজ, আর প্রতিষ্ঠার জন্য দৌড়ায় সফল হয়, সেটা তার ভাগ্য। মানে শ্যামল হচ্ছে ওটা তার নিয়তি। মানে যেমন কুবেরের হাতে পয়সা এসছে, পয়সা দেদারসে খরচ করছে, ওদের দুই হাতে পয়সা আসছে, চার হাতে খরচ করছে, কিন্তু ঘটনা হলো যে এটা পুরোটাই তিনি বলছেন যে এগুলো তার হয়ে যাচ্ছে, মানে এগুলো নিয়তি, এগুলো তার কোনো হাত আছে তার কোনোটাই নাই। এই যে হাত না থাকার যে বিষয়টা, অর্থাৎ একের পর এক জড়িয়ে যাওয়া যে জীবন, সে বিচরণ থেকে যে রক্ষা নেই মানুষের। হ্যাঁ, সে যে পথে চলুক, মানে কোনো না কোনো ভাবে সে জড়িয়ে যাবে কোনো না কিছুর সঙ্গে, সে যাই করুক না কেন। এবং সে ন্যায় পথে চললেও কিছু অন্যায় জড়িয়ে যাবে, আবার অন্যায় পথে চললে কিছু ন্যায় জড়িয়ে যাবে। এই যে জিনিসটা শ্যামল বিশ্বাস করেন জীবনে, এবং সেটাই কিন্তু বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে কিন্তু শ্যামল কিন্তু এটা দেখানোর চেষ্টা করেন। ফলে ব্রজ, তুমি ঠিক বলছো যে ব্রজ প্রতিভাবান, আমার মানতে কোনো অসুবিধা নেই। ব্রজ প্রতিভাবান বটেই, নইলে সে ওই সিনেমা করতে যাবে কেন? সে তো সিনেমার ডিরেক্টর সাজে। দেখো সিনেমার ডিরেক্টর সাজার সময় কত মজাগুলো করে, হ্যাঁ, এবং সেই মজাগুলো, এবং তারপর হচ্ছে যে তোমার কুবেরকে নিয়ে সে ওই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এই সমস্তটার মধ্যেই আমরা দেখবো যে আমরা এখানে দেখি যে ব্রজ সম্পর্কে বর্ণনা দিচ্ছেন তোমার কুবের
ভাবতে বলছে আর কি, যে প্রধান চরিত্র ব্রজদত্ত এখানে গান জানে, ম্যাজিক পারে, দেখো কত কত ওর ওর তোমার গুণ, ইংরেজি বলে ফটাফট, স্মার্ট। তাকে যদি পাশের ভাড়াটার আইবুড়ো মেয়ের ভালো লেগে যায় তাতে অবাক হওয়ার কিছু নেই, যা বলে অকপট এই কথাগুলো বলেন। তো এই যে ব্রজদা, তিনি বলছেন যে ব্রজদার মেলে ধরা হাতখানার আঙ্গুলগুলো হলদে, শ্যামল কিন্তু এভাবে কথা বলেন। এই এই মেলে ধরা হাতখানার আঙ্গুলগুলো হলদে বলতে কি বোঝায়? হ্যাঁ, এর পেছনে কিন্তু অনেক যেমন প্রতীক আছে, যে সে হচ্ছে যে প্রতিষ্ঠার জন্য নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তার জীবনে পসার হচ্ছে না, এটা যেমন সত্য, তেমনি করে এই আঙ্গুলগুলো হলদে হওয়ার পেছনে আর একটা কারণ আছে, সে কারণটা অকপট বলে দেন লেখক, সেটা হচ্ছে নেশা। সে নেশাটা যেরকম যে কুবের যখন ব্রজদাকে চেনে তখন থেকে দেখে আসছে যে ব্রজদত্ত সিগারেটের তামাক ফেলে দিয়ে ভেতরে গাঁজা পুরে টানে। দেখো এই হলো ব্রজের পরিচয়, যে ব্রজদত্ত সিগারেটের তামাক ফেলে দিয়ে ভেতরে গাঁজা পুরে টানে। তো এই ব্রজদত্ত আবার একজন সিনেমার ডিরেক্টর। ডিরেক্টর মানে হলো যে ডিরেক্টর যে হচ্ছে যে শিক্ষক করছে, যেমন সিনেমাতে কিছু মাঝে মাঝে ইয়ে হয় না, যে কিছু কিছু সংবাদ প্রকাশিত হয়, মানে যেটা হচ্ছে যে গুজব রটনা, যেমন অমুক নায়িকা বিয়ে করলেন অমুক নায়ককে, অথচ কিছু হয় নাই, বা এরকম কিছু ঘটনা, বা এরকম ঘটে, মানুষের মৃত্যু নিয়েও মানুষ ই করে, রাজনীতি করে। যেমন ধরো যে এই কয়েকবার কতজনের নামে আসলো যে অমুক মারা গেছে বা মৃত্যু হয়েছে অমুক। তো এইগুলো সিনেমার লোকরা করে থাকে, মানে ওখানে একটা আলাদা জগৎ আছে। তো এইগুলো মানে কোনো কোনো ডিরেক্টর এগুলো হচ্ছে যে প্রচার পাওয়ার স্বার্থে এগুলো করে। তো এখানেও লেখক দেখাচ্ছেন যে ব্রজ কিন্তু এই ধরনের কুবেরকে নিয়ে, কুবেরকে নায়ক বানাবে আর ব্রজ হবে তার পরিচালক, এই ধরনের জিনিস এসে নেমে যায়। এবং এই নেমে যাওয়ার সময় যেটা হয় যে তোমার ওই ইয়ের একটা ছবি সহ, মানে অন্য একটা নায়িকার, কোন একটা নায়িকার বা ছবি সহ ইয়েকে কুবেরকে একটা পোস্টার বানিয়ে সাজিয়ে সামনে এনে দেয়। এবং কুবের তো লজ্জায় লাল, যে এটা কিছু হয়নি, তুমি এটা কেন করতে গেছো? তখন ব্রজ বলে, আরে সিনেমা করতে হলে তো এগুলো দরকার আছে, এতে যেতে। এই যে ধরনটা, হ্যাঁ, এটা কিন্তু ব্রজের মধ্যে আমরা পাই, এই ধরনের চরিত্র, এবং এগুলো নিয়ে মজা করা। এবং স্যার, হ্যাঁ, আপনার কাছে কোনো প্রশ্ন নেই, কিন্তু একটা জায়গায় একটু ব্যাখ্যা শুনতে চাই। হ্যাঁ। সেটা হচ্ছে, কুবের যখন আবাকে জানায় যে সে হচ্ছে শেফালির ঘরে যায়, নিষিদ্ধ পল্লীতে একবার যায়, তো আবার তখন কুবের বলে যে সেই থেকে তোমার মুখের ছাপ পাল্টে গেল, অন্য একটা মুখও সেটে বসে গেল তোমার মুখে। আর তখন কুবের বলে, আজও আমার মুখের সঙ্গে মিশে আছে, তুলতে পারিনি। কেমন পাপহীন নিষ্পাপ, কোনো ভাব ফোটে না। তোমার ছোট ভাই নগেন বলেছিল, গরু দৃষ্টি আমার চোখে, ভাবলেশ নেই কোনো। এই যে স্যার, কেমন পাপহীন নিষ্পাপ, কোনো ভাব ফোটে না, এই জায়গাটা যদি একটু ব্যাখ্যা করতেন। এখানে একটা বিষয় কি, যে লেখকের, আমরা জানি যে এই যখন লেখক কোনো কিছু বর্ণনা দিচ্ছেন তখন কিন্তু একটা জিনিস আছে, যে এই এই ধরনের বর্ণনাগুলো আছে লেখকের, যে এই যে গরুর মতো শান্ত চোখে তাকাও, তারপর হচ্ছে যে গরুর মতো শান্ত, এই ধরনের নিষ্পাপ কুসুমের মতো, এই ধরনের উপমাগুলো কিন্তু অনেক ব্যবহার করেন, করে করে কথা বলেন। এবং এই উপমাগুলো ব্যবহার করার অর্থ হচ্ছে যে জীবন সম্পর্কে তার আসলে ওই ধারণাটা ব্যক্ত করা, মানুষ সম্পর্কে ধারণাটা ব্যক্ত করা। তোমার বলতে পারি যে মানব চরিত্র তুলতে গিয়ে তিনি আসলে ওই প্রসঙ্গটা তিনি গড়ে তোলেন। এবং পাপ এবং নিষ্পাপতা যে যাতায়াত করে একে অপরের সঙ্গে, মানে একটার সঙ্গে আরেকটা যে যাতায়াত প্রবণ, সেই জিনিসটা কিন্তু লেখক বুঝিয়ে দেন। এবং আমি তো বলছি যে লেখক কখনোই মনে করেন না যে কোনো বিষয়ে পরিপূর্ণ পাপী মানুষ অথবা কোনো বিষয়ে মানুষ, এরকম আর কি বিষয়টা। তো এই ধরনের, ঠিক আছে। ঠিক আছে, আর কিছু? স্যার, বলো। হাসন রাজার একটা গান আছে, সেটা হচ্ছে, লোকে বলে বলে রে, ঘর বাড়ি ভাড়া নাই আমার, কি ঘর বানাই আমি শূন্যেরই মাঝে। তো এখানে স্যার মানে একজন সমালোচক বলেছেন যে কুবের মানে বাড়ি তো, যে জমি কিনেছে, সে জমি দিয়ে যে বাড়ি বানিয়েছে, তারপরে হচ্ছে সেখানে সে কি শুধু তার বাড়ি বানিয়েছে, নাকি তার সাথে সে তার একটা নিজের পরিচয় তৈরি করেছে। আর তার কি এই যে পরিচয় তৈরি করতে গিয়ে তার যে শূন্যতা,
হাসন রাজার গানের সাথে আমরা সেই শূন্যতাটা কি তুলনা করতে পারি? সেটা তুলনা করা যেতেই পারে, কারণ শ্যামল তো সেই মানে জীবনের ট্র্যাজেডিকে তুলে ধরছেন, যে আসলে কোনো কিছু কিছু না, মানে আমাদের বাড়ি ঘর, আমাদের জীবন, আমাদের এই সমস্ত কিছু কোনোটাই আসলে কোনো মূল্য নাই, সমস্তটাই আমরা আমাদের এবং বাড়ি একটা আত্মপরিচয়, ঠিক আছে, সেটা আমি আগে অনেক, এটা তো প্রথম দিনের ক্লাসে আমি এগুলো ব্যাখ্যা করেছিলাম অনেক কিছু এই বাড়ি সম্পর্কে। মানুষ বাড়ি করতে চায়, মানুষ একটা আত্মপরিচয় তৈরি করতে চায়, অথবা এটার সঙ্গে এটা তার সঙ্গে তার বাস্তব সম্পর্ক আছে, তার মাকে সে নিয়ে এসে রাখবে, এটা সেটা, মানে এই যে জিনিসগুলো এগুলো থাকে আছে। আর বাড়ি যে আসলে কিছু না, শেষ পর্যন্ত এটা যে অন্ধকারে হারিয়ে যায়, শেষ পর্যন্ত সমস্ত কিছু অসার হয়ে যায় জীবনের কাছে, ওই যে বাড়িটা করা হলো সে বাড়িটার যে কোনো মূল্য নাই, সেটা কিন্তু শ্যামল বলতে ছাড়েন না। এবং তিনি কিন্তু নিয়তিবাদী মানুষের মতো বিশ্বাস করেন যে এই বাড়ি কাউকে না কাউকে নিয়ে যাবে, এই যে কথাগুলো বলেন, তিনি বলেন যে ইটের কামড় বড় কামড়। হ্যাঁ, তো এই কথাগুলো কেন বলেন? আমরা জানি যে এটা তো আমাদের কাছে সত্য যে বাড়ি করলেই বাড়ি কেউ মারা যাবে, ব্যাপারটা এমন না। আসলে বিষয়টা হলো যে ওই জীবনের ট্র্যাজেডি তুলে ধরা। এবং তিনি বলেন যে দালান কোঠা করলে, মাটি পোড়ালে, মাটি খুঁড়লে কেউ না কেউ কাউকে নাকি টেনে নেবেই। এবং শেষকালে শ্যামলের ইয়ের ক্ষেত্রে, কুবেরের ক্ষেত্রে সেটা মায়ের উপর দিয়ে গেল। এই মায়ের উপর দিয়ে যাওয়ার কষ্টটা তিনি কখনো ভুলতে পারেন নাই। কেননা তার মা অনেক কষ্ট করেছেন, সেই কষ্টের জায়গা থেকে শ্যামল আসলে কুবের আসলে জিনিসগুলো ভেবেছে। এবং এই কথা ভাবতেই যে হাসন রাজার সঙ্গে যে জীবন দর্শনের কথা বলা হচ্ছে, যে সেটা লেখকের কিন্তু ভেতরে ভেতরে উপন্যাসের মধ্যে ছলকে ওঠে সে কথাগুলো। যেমন তিনি বলেন যে এই তো মানুষের জীবন কত ক্ষণস্থায়ী, তবু এর জন্য মানুষের আকাঙ্ক্ষার সীমা নাই, পরস্পরের প্রতি হিংসা দেশের অন্ত নেই, কিন্তু এক মুহূর্তে ইহা শেষ হইয়া গেল, আরো কতকাল বাঁচিয়ে থাকিব জানি না। যে জীবন বিদ্যায় বুদ্ধিতে স্বাস্থ্যরূপে এমন উজ্জ্বল হয়ে উঠিয়াছিল, যাহা সর্বদা নিজের কৃতিত্ব মনে করে গর্বিত হইতাম, এক মুহূর্তের ভিতর তাহা ফুরাইয়া গেল। কিছুতেই তাই বিশ্বাস করিতে পারিল না, সত্যি ভগবান আছেন কিনা, তাহাকে পাওয়া যায় কিনা, যদি তিনি নিয়ে থাকেন কেন নিলেন, কি অপরাধে নিলেন। এই ধরনের দার্শনিক বর্ণনা কিন্তু শ্যামলের এই কুবেরের বিশ্বাসের মধ্যে আছে, এবং সেগুলো এই ক্ষণস্থায়ী জীবনের যে প্রমাণ, সেটা কিন্তু তিনি দিয়ে বসেন কিন্তু এর মধ্যে দিয়ে। এবং দেখো কুবেরের যে আক্ষেপ, যে মা দেখে যাও তুমি, আমি সব সাজিয়ে তুলেছিলাম, কেউ এলো না, কেউ গন্ধ নিল না, আমি নতুন বাড়িতে নতুন লোকজন নিয়ে বাড়ির কর্তা হয়ে ওঠার মহলা দিচ্ছি। সে ছোটবেলার পর অনেককাল কান্নাকাটির অভ্যাস নেই, চোখে জল আসতেই দেরি হয়ে গেল। ঠোঁট কাঁপছে দেখে কুবেরের নিজের ছেলেই তাকে পাকড়াও করলো, কি হয়েছে বাবা, অমন করছো কেন? অবুঝ কুবের এই তার শিশুটির দিকে তাকিয়ে থাকলো এবং ভাবতে লাগলো যে এই ছেলেটা লোক হয়ে উঠলে কুবের বুড়ে হয়ে উঠবে। দেখো এটা মানে লেখক পড়তে পড়তে প্রত্যেকটা জায়গাতে কিন্তু জীবনকে অনেক দূর নিয়ে যান। এটা হচ্ছে শ্যামলের একটা বড় পরিচয়, যে তিনি ছোট জায়গায় রাখেন না। এই ছেলেটা কি একটা কথা বললো, যে কি একটা ঘটনা ঘটলো মার জন্য, সেখানে দেখা একটা উপন্যাসের ভিতরে একটা প্যারাগ্রাফের ভিতরেই আমি বলি যে শ্যামল কতদূর এগোলেন জীবন সম্পর্কে। যে মার কথা মনে পড়লো, সেটা মনে পড়লো তার বাড়ি করাটা অর্থহীন, তারপর তার কান্না দেখে ছেলে এসে পাকড়াও করলো, এবং তার ছেলেকে দেখে তার মনে পড়লো যে এই ছেলেটা যখন লোক হয়ে উঠবে, বড় হয়ে উঠবে, তখন সে বুড়ো হয়ে যাবে। এবং কুবেরের বিষয় আসে সে ওয়ারিশান। এই যে ভাবনাটা, এগুলো হচ্ছে এই উপন্যাসটাকে আসলে অনেক বড় করে তোলে, এবং ওই ভাবনার কাছে আমাদেরকে নিয়ে যায় শেষ পর্যন্ত, যে অর্থহীনতা জীবনের সেটার কাছে। এবং যেমন এত কিছু করেও যে কুবের নিঃসঙ্গ, সে কথাটা আমরা খুঁজে পাই। যে কুবের সাধুকা বুঝতে পারলো সে খুব একা হয়ে গেছে এই পৃথিবীতে, নিজেই সে এমন একটা পথ বেছে নিয়েছে যেখানে কোনো বন্ধু নেই, বন্ধু হয় না, চারিদিকে শুধু প্রয়োজনের পাহাড়। তার মাঝখানে একটাই ডিউটি কুবের সাধুকার, টাকা জোগাড় করো, টাকা জুগিয়ে যাও, যতগুলো গর্ত আছে সব টাকা দিয়ে ভরাট করে যাও, আর কোনো কাজ নেই তোমার গালের মাংস ঝুলে পড়ুক, মাথা ঝিমঝিম করুক, তাতে কিছু আসে যায় না, ডিউটি ফার্স্ট, ডিউটি লাস্ট। এই তো শ্যামল, মানে এই যে জিনিসটা, আমি তো মনে করি যে এই বর্ণনাগুলো লেখকের শ্যামলকে অসাধারণ বর্ণনা। যে যে সে বলছে যে কুবের একাই তো বেছে নিয়েছে পথটা, তার কোনো বন্ধু নেই, বন্ধু হতে পারে না, তার চারদিকে শুধু প্রয়োজনের পাহাড়, এবং এই তার মাঝখানে শুধু ডিউটি দিচ্ছে কুবের সাধুকা। এবং সে কুবের সাধুকার, তো আমরা তার চরিত্রে মানে এই প্রশ্নটার উত্তর খুঁজতে গেলে কুবের চরিত্রে, সাধুকার চরিত্রে ঢোকা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা ব্রজের চরিত্র ছেড়ে তখন কুবের সাধুকার চরিত্রে হয়তো চলে যাবো। তো এটাই, যে টাকা দিয়ে সব ভরাট করো, বুঝিয়ে দিয়ে যাও, এটাই হচ্ছে তার দর্শন। এবং এটাই
এবং এত কিছু করার পরেও দেখো যে যে সে একটা স্টেডিয়াম করতে চেয়েছিল, যেহেতু কথায় কথায় কথা আসলো, আমরা কথা বলে ফেলি, সেটাই ভালো, কথার পিঠে কথা বলাই ভালো। যে অনেক স্বপ্ন দেখেছিল সে একটা স্টেডিয়াম করবে, এবং সেই স্টেডিয়ামের স্বপ্নটা হচ্ছে বুলুর দিক থেকেও ছিল, কুবেরের বউ বুলুর দিক থেকেও ছিল। তো এই জিনিসটা এটা করতে গিয়ে কিন্তু ইট আসছে, আসছে, সিমেন্ট আসছে, সবকিছু আসছে, যে স্টেডিয়াম করবে কুবেরের নামে রোড হয়েছে, কুবের এখন স্টেডিয়াম করবে, মানে যেটা বড় লোকদের হয় আমাদের দেশে বা সারা বিশ্ব পৃথিবীতে, তাদের নামে তারা স্টেডিয়াম, ধীরে ধীরে পয়সা উপার্জন হয়। এই হওয়ার যে প্রসেসটা, এটা কিন্তু কুবেরের মধ্যে আছে। এবং এখানে কুবের হচ্ছে ড্রিম মার্চেন্ট, এবং সেই ড্রিম মার্চেন্ট আস্তে আস্তে হয়ে হচ্ছে চকদার, লেখকের ভাষায় যে ড্রিম মার্চেন্ট ধীরে ধীরে চকদারে রূপান্তরিত হচ্ছে। এবং এর মাঝখান দিয়েও কুবেরের ভিতরে ভিতরে প্রবেশ করছে সেই সেই অনর্থক জীবনের যন্ত্রণা। যে বাবা একদিন বলছিল যে তার দেবেন্দ্রলাল যে যে এত টাকা টাকা করছো, টাকা আসছে আবার টাকা খরচও করছো, টাকা খরচ করার অর্থ হচ্ছে টাকা সম্পদে লাগানো। তো তখন আবার তুমি সম্পদে লাগাচ্ছ, তো যদি এবং তোমার আয়োজন বাড়াচ্ছ, তোমার এই আয়োজন বাড়াবার মধ্যে দিয়ে তোমার যদি হঠাৎ করে টাকা আসা বন্ধ হয়ে যায়, তখন তুমি কি করবে? আমি একদিন বলছিলাম না যে বড় লোকরা সবচেয়ে গরিব, কারণ তারা এত বেশি এক্সপানশন করে সম্পদের, যে প্রত্যেকটা জায়গাতে খরচ বেড়ে যায়, খরচা বেড়ে যায়, শেষ পর্যন্ত তারা চালাতে পারে না। হ্যাঁ, তারা চালাতে ব্যর্থ হয় সমস্ত কিছুকে, এবং শেষ পর্যন্ত ঋণ করে, শেষে ব্যাংকের নামে ঋণ খেলাপি হয়, এবং ঋণ খেলাপি হয়ে তাদের জোরে জারে সেই ঋণ খেলাপি থেকে তারা মুক্ত হতে চায়, কিন্তু আসলে ঋণ খেলাপি থেকেও মুক্ত হয় না, কিন্তু শেষ পর্যন্ত ঋণটাও থাকে, কিন্তু আবার দাপটের সঙ্গে বসবাস করে, মরে গিয়েও দাপট করে। তো এই যে পরিণতিটা, হ্যাঁ, বাংলাদেশের অনেকের দিকে তাকালে তোমরা দিতে পারবে যে কিরকম একটা অবস্থা। তো এই কুবের চরিত্রের মধ্যে এই জিনিসটা পাবে। এবং তার বাবা বলছিল এই কথাটাই, যে এই ইঙ্গিতটা, মানে বাবা হচ্ছে এখানে পথপ্রদর্শক দেবেন্দ্রলাল কুবেরের জায়গা থেকে। তো দেবেন্দ্রলাল দেখছে যে তার পুত্র সমূহ সর্বনাশে সামিল, তার চোখে এখন কুবের বলছে যে আমার চোখে শুধু খালপাড় দোলে, অনেকের চোখে অনেক স্বপ্ন দোলে। দেখো অদ্ভুত কথা, যে অনেকের চোখে অনেক স্বপ্ন দোলে, অনেক রকম স্বপ্ন থাকে মানুষের, আমাদের কারো স্বপ্ন আছে যে আমরা ভালো কিছু হবো, বা এটা করবো সেটা করবো, একটা প্রতিষ্ঠান করবো, অমুক করবো তমুক করবো, আমার কিছু স্বপ্ন থাকে আমাদের। তো কুবেরের ক্ষেত্রে বলছে যে স্বপ্ন হচ্ছে শুধু কুবেরের একটাই, যখন সে জমি কিনছিল, যে শুধু খালপাড় দোলে, মানে খালপাড়ে প্রচুর জমি অল্প দামে কেনা যায়, এবং সেগুলো কিনে রাখলে সে বিরাট জমিদার হতে পারবে, হ্যাঁ, জমির মালিক হতে পারবে। এই যে তার স্বপ্ন শুধু খালপাড় দোলে। তো তখন এইসব অবস্থা দেখে দেবেন্দ্রলাল বলছিল যে দেখো দম করে যে টাকা আসা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু বিপদে পড়বে। এবং তোমার কত টাকা কুবের? পিতা প্রশ্ন করছে। ও জিনিসের মুখ আমি বিশেষ দেখিনি কুবের, সেজন্য তোমাদের গর্ভধানের দুঃখের অন্ত ছিল না। তোমাদের গর্ভধানী তো আমার টাকা দেখে যান নাই, বা টাকা দেখে যায়, ফলে তার দুঃখের অন্ত ছিল না। কিন্তু তোমার তোমার কত টাকা? এবং তারপর হচ্ছে যে এর কথা শুনেই কিন্তু কুবেরের ভিতরে আবার সেই মায়ের কথাটা ভেসে আসে, যে ড্রিম মার্চেন্ট কুবেরের সাধুকার গর্ভধারিণী 1 কাঠা জায়গা চেয়েছিল। হ্যাঁ, কুবের এখন কত জায়গা, অথচ সেই গর্ভধারিণী 1 কাঠা জায়গা চেয়েছিল। মা তুমি কি মানা ক্যাম্পের উদ্বাস্তু? চাষের জায়গা চেয়েছিলে যে বড়, থাকলে না কেন আর কিছুদিন? এই যে এই যন্ত্রণাটা তার ভেতর দিয়ে লেখক প্রবেশ করছেন। এবং অদ্ভুত ব্যাপার যে এই কথা বলতে বলতে লেখক কোথাও জীবনকে মহিয়ান করেন না। আমি আগে বলছি, এই শুধু একটা জায়গাতে আমরা দেখছি যে এখানে এসে যে এই যে চাষবাস দর্শন, চাষবাস যেটা, সেটা হচ্ছে যে কুবেরের, আমরা এটাও জানি যে কুবেরের এই জমি কেনাও, কুবেরের কিনে যে জমির মানে জমিদার হবে সেটাও তার ওরকম নয়, মানে আপাতমস্তক লক্ষ্য নয়। সে দেখা যাচ্ছে যে একটা শখে সে কখনো জমি চাষ করছে, জমিগুলো করবে সে, মানে লেখক মূলত সে উৎপাদন এবং সে অঙ্কুরের যে দর্শন, সে দর্শনটা তার ভিতর দিয়ে ফুটিয়ে তুলছেন। এবং কুবের এখানে কুবেরকে দিয়ে বলছেন যে দেখুন সাধুকা মশাই, যুধিষ্ঠির ফৌজ, অর্জুন ফৌজ সংসার করতে এসে সবাই কত দুঃখ পেলেন, যুদ্ধ কান্নাকাটিতে মহাভারতখানা গরম, দেখুন টিকে থাকলেন শুধু হলধর, তিনি চাষ করতেন, কুরুক্ষেত্রের যুদ্ধ তাকে ছুতে পারেনি। অদ্ভুত ব্যাপার, মানে এই যে চাষ এবং দর্শনের ভিতর দিয়ে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের সেই শ্রীকৃষ্ণের ভাই হলধর, যার নাম ছিল, যিনি বলরাম ছিলেন, তার আরেক নাম ছিল হলধর, যেহেতু তিনি তার লাঙ্গল ছিল তার প্রতীক, এবং সেই লাঙ্গল জমি চাষের প্রতীক। দেখো আমাদের সীতাও হচ্ছে লাঙ্গল, সেই জমি চাষের প্রতীক, সীতার হাত দিয়ে সীতা লাঙ্গলের ফলা থেকে উঠে আসা। তো এই সমস্ত কিছু, এখানে সীতার কথা নাই। তো এখানে এই যে হলধর চাষ করতেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধে তাকে ছুতে পারেন নাই, বলরামের কথা বলা হচ্ছে, সে কথাটা আমরা করতে গিয়ে বলেছিলাম। তো এই কুরুক্ষেত্রের যুদ্ধে তাকে ছুতে পারে নাই, কিন্তু সংসার করতে এসে কত দুঃখ পেলেন। হ্যাঁ, যুধিষ্ঠির ফৌত হয়ে গেলেন, অর্জুন ফৌত হয়ে গেল, এবং সবাই কত দুঃখ কষ্ট পেলেন, এবং যুদ্ধ কান্নাকাটিতে মহাভারত খানা গরম। মানে এই কথা বলতে চাওয়ার উদ্দেশ্য হলো যে এই
মহাভারতের সঙ্গে মহাভারতের যে কান্নাকাটির বোধ, এই বোধের শোকের সঙ্গে কুবেরকে তিনি একাকার করে দিচ্ছেন এখানে। এবং এবং ব্যাপারটা এমন না যে তিনি জোর করে দিচ্ছেন, কথা হচ্ছে কথায় কথায় কথাটা আসছে, এই যে মায়ের কথা, এই যে মানে তার অসারতার কথা, এই যে কান্না, এই যে ভেতরের কান্না, এই সমস্তটাকে ঘিরে যখন তার ভিতরে যন্ত্রণা হচ্ছে, তখন দেখা যাচ্ছে সেই যন্ত্রণা, এবং সে জমি কিনছে, যে সে এই জমির কেনাকে সে আবার বৈধ করে তুলছে, যে হ্যাঁ জমি তো কিনতে হবে, জমি আমার এবং হলধর ছিলেন চাষি, তো চাষ তার হাতে লাঙ্গলের প্রতীক ছিল, ফলে ফলে জমি তো কিনতে পারে সে, মানে জিনিসগুলো এরকম। এটা নিয়ে যে সিদ্ধ করে তোলা তাও নয়, মানে বিষয়টা হলো যে এটার সঙ্গে একটা অনুভবের জায়গা, রাস্তা লেখক খুলে দিয়েছেন আমাদের মধ্যে। তো কথা কথা অনেক কথা হলো, আমার মনে হয় যে আর কোনো ইয়ে থাকলে আমরা বলতে পারি। আর কোনো কথা আছে তোমাদের, বলো। হুম। মুবাশশির কিছু বলবে? না, তো আজকে দেখা বললেও চলে। আর ওই ওই প্রশ্নটা স্যার, ওই স্যার যে বললেন ওই যে প্রথম আলো, আমার তো মনে হচ্ছে স্যার এটা সেই সময়ের কথা বললেন। ঠিক আছে, হ্যাঁ না সেই সময়, সরি আমি আমি ভুল বলেছি, আমি পুরো উপন্যাসটাই আমার মাথায় ছিল মানে সেই সময়, সেই সময়ের কথা, এটা সেই সময়। আর স্যার হচ্ছে ওই আত্মজীবনী যেটা বললেন, আমার আত্মপ্রকাশের কথা স্যার, ওটা প্রথম উপন্যাস শুনিলেন ওইটাতে আর কি স্যার উনি ওনার জীবনের এটাও আর কি লিখেছেন আর কি, উনি কিভাবে আর কি উপন্যাসের জগতে বা লেখালেখিতে আসলেন বা আর কি জীবনটা লিখেছিলেন। আর শ্যামলের স্যার এই উপন্যাসটার বিরুদ্ধে কি অশ্লীলতার অভিযোগ আছে? অদ্ভুত একটা বই আছে, সুনীল তো যে ইয়ার লোক, তোমার এইদিকে যে তোমার ঢাকার এই পাশে, এই হ্যাঁ ফরিদপুর স্যার, ফরিদপুর। হ্যাঁ, তো ওই ওই মানে দুই জীবন নামে একটা বই ছিল তার বোধহয়, দুই জীবন এরকম বইয়ের নাম। তো সেখানে কিন্তু সেখানে কিন্তু সুনীলকে অসম্ভবভাবে পাওয়া যায়, অকপট সুনীল, মানে ওই যে ওইখানে মূলত সে দুই জীবন মধ্যে এখানকার জীবন ওখানকার কলকাতা, দুই জায়গার জীবনের একটা তুলনা সুন্দর করে করেছিলেন আর কি। এবং সে জি স্যার। আর স্যার এই কুমিরের বিষয়ের বিরুদ্ধে কি স্যার অশ্লীলতার কোনো অভিযোগ আছে কিনা? অশ্লীল বা এই যে ব্যাপারটা, যে যেহেতু অনেক এটা মানে অনেক খোলামেলা বর্ণনা বলা যায়, বা খোলামেলা বর্ণনা করেছেন, এটা সত্য। একটা জিনিস আমি কি বলি, যে আমার কাছে কিন্তু এই বর্ণনাটা মনে হয়, আমার কাছে কিন্তু সেটা মনে হয় নাই। হ্যাঁ, মানে তিনি বলেছেন বটে, কিন্তু এইটা মানুষের, যে বললাম যে মানুষের জীবনটাকে নিয়ে, স্বভাবটাকে নিয়ে ব্যঙ্গ করা। হ্যাঁ, সেই মানে মানুষের যে জীবনটা সত্যভাবে পালন করে, মানে ভেতর থেকে লালন করে, সেই জীবনটাকে আসলে মানুষ সেই জীবনটাকে তিনি তুলে ধরছেন মাত্র, আর কিছু নয়। যেমন ধরো যে কুবের আর ইয়ার সম্পর্ক, ওই যে তার বুলুর সম্পর্কে, তার প্রেমিক ছিল বুলুর যে বিভূতি, হ্যাঁ তার সম্পর্কে তিনি যে উক্তিগুলো করছেন এই উপন্যাসের মধ্যে, দেখো যে সেগুলো আমাকে স্পেসিফিক তোমরা কিছু প্রশ্ন বলো, তারা হয় কি যে মনে আসে জিনিসগুলো। হ্যাঁ, এবং এটার মধ্যে আলাপটা ভালো হয়, কারণ আমি শুধু কথা বলে গেলে তোমাদের আসলে ওই কিছু হয় না। তো এটা আমার ভালো লাগলো তোমার এই প্রশ্নটা, যে এই যে অশ্লীলতার কথাটা, এটা আসলে মানে এমন না যে, আমার কাছে তো মনে হয় না যে কোথাও লেখক খোলামেলা যৌনতার কথা বলেছেন, যেরকম পর্নোগ্রাফি বা মানে এইরকমটা তো অবশ্যই নয়, তাই না? এরকমটা তো কোথাও অবশ্যই নয়। এবং যেটা ওয়েস্টার্ন উপন্যাসে পাওয়া যায়, এরকম কিন্তু এরকম ধারে কাছে কিন্তু যান নেই শ্যামল, আমার কাছে মনে হয়নি সেটা। এবং শ্যামল যতটুকু বলেছেন অতটুকু বাস্তব পরিপ্রেক্ষিত থেকে, এবং যতটুকু সম্পর্ক মানুষের সঙ্গে হয় এবং এইগুলো এই ধরনের ঘটে, সেই ঘটমান বাস্তবতা থেকে তিনি বলেছেন। শুধুমাত্র আমাদের অভিজ্ঞতার নাই বলে, কমতি বলে আমরা এগুলো ওইভাবে ভাবছি বা করছি, আর কিছু নয়। তো এই আপাতমস্ত কুবের তো একজন, মানে দেখো কুবের যেটা আসে যে জীবনের এই মজা করতে গিয়ে, আমরা জানি কুবেরের একটা প্রেমিকা ছিল ইরা। হ্যাঁ, ইরার সঙ্গে দেখো, কুবেরের প্রেমিকা ছিল ইরা, বিবাহ পূর্ববর্তী, আর তার স্ত্রী বুলুর প্রেমিক ছিল হলো বিভূতি। এই তাদেরকে নিয়ে যে মজাটা তিনি করেছেন, এবং তাদেরকে নিয়ে মজা করার প্রেক্ষিতে যে জটিল একটা অবস্থান তিনি তুলে মানে সেটা আমার কাছে মনে হয় যে অদ্ভুত। মানে ওর কাছে ওইসব অশ্লীলতা কিছু টেকে না, মানে অশ্লীলতার
আমি বলি যে টেকে না। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে যে ইরা, দেখো একটা একটা জায়গা আছে যে আমি পড়ে শোনাচ্ছি যে যে যখন খুব গরিব ইয়া কুবের, তখন সে কি করছে যে একদিন ইরার সঙ্গে সে বেড়াতে করতে যাচ্ছে, দেখা করতে যাচ্ছে, এবং তখন তার কোনো গেঞ্জি বা জামা নাই, এবং পাঞ্জাবির নিচে কিছু পরার মতো, কারণ পাঞ্জাবি পাতলা হলে কিছু পড়তে হয় ভিতরে, আমরা জানি ছেলেরা যে একটা গেঞ্জি পড়তে হয়, তো এরকম কিছু নাই। তো পরে সে কি করেছে, মায়ের ব্লাউজ পরেছে, দেখো, এবং পরে গিয়ে তখন যখন ওখানে আহ, ইরা বলছে যে ইরা আমার বুকে ভালোবাসা হাত বলতে কি গেঞ্জির বদলে মার ব্লাউজ আবিষ্কার করে গল গল করে মাটিতে ভেঙে পড়ে হাসতে লাগলো। আমরা কিন্তু এই জায়গা পরে আমাদের কাছে কান্না আসে যে এত দরিদ্র যে আহ, গেঞ্জির বদলে ব্লাউজ পরেছে, এবং সেটা ইরা আবিষ্কার করে ইরা যে গল গল করে হেসে পড়েছে, এজন্য শুধুমাত্র করুণা হয় যে যে শেষ পর্যন্ত সে তার সঙ্গী হতে পারেনি, মানে সে তার অভাবের যন্ত্রণার কষ্টের কিন্তু সঙ্গী হতে পারেনি। এটা কিন্তু, এই কষ্টটা কিন্তু কুকুরের মধ্যে ছিল। হ্যাঁ, সে তো সঙ্গী হতো, আমরা আমরা সেটা হয় না কখনো। এই ব্যর্থ প্রেমে যেটা ঘটে সেটা এরকমই ঘটে। এবং পরে যেটা ঘটলো যে এই ইরা বিয়ে করলো কাকে, একজন ডাক্তারকে, এবং সে বললো কি সেই ডাক্তার আবার কি হলো যে লোভে পড়ে, কিন্তু ডাক্তার পয়সা করতে পারে, পরে পরে সে বাধ্য হলো ইরা একটা স্কুলে চাকরি দিতে জীবন চালানোর জন্য। ওই ডাক্তারকে বিয়ে করে লাভ হয়নি। মানে এই যে জীবনের বুনন। মজা, যে খুবই মিষ্টি নিয়ে আসছে, এবং মিষ্টি সেই মিষ্টি খাইতে বিভূতিকে। মিষ্টিতে গিয়ে কি হলো, বিভূতির বিষম ক্লাস শেষ হয়ে গেল, আমি আসলাম।
এখন চলতে আছে, একটু বন্ধ করে দেখি না রেকর্ড। হ্যালো এনামুল, এনামুল আছে তো এখানে দেখা যাচ্ছে।